ওইটাই। আমার ওই যে আপনি মনে হয় চেয়েছিলেন কর্পোরেট ট্যাক্সের কথা নাকি? জি দাদা। ওইটা অলরেডি ওভার হয়ে গেছে। আমার যে ক্লাসরুমের ক্যাপাসিটি ধরেন রিল্যাক্সে আমরা 38 জন বসতে পারি, ওই জায়গায় জি। 50 জন হয়েছে, জোর করে। আমি বলছি যে নেওয়া যাবে না। তো বলছে না, আমি আসবো, পিছনে বসবো, অসুবিধা নেই, ছোট্ট একটা চেয়ার দিয়েন, আমি চেয়ারে বসে থাকবো। আমাকে, যেহেতু আমি পরে আসছি, আমাকে চেয়ার দিলেই হবে, আমাকে টেবিল দেওয়া দরকার নাই। আর কি করা যায়? ইনশাল্লাহ আগামীতে দাদা দেখা যাক কি হ্যাঁ, করা নেক্সট যায়। টাইম আবার যখন শুরু করব তখন ওই ইয়ে স্যার আসছিল, বাপন দাস স্যার আসছিল ওই দিন ক্লাসে। তো ওই স্যার শুনতেছিল, এত লোক দেখে, ছোট্ট রুম, এত লোক, তখন বলতেছিল যে আসলে এখানে আমরা যদি স্ট্যান্ডার্ড ধরি, এটা এখানে মেনটেন হয় নাই। তা আমি বললাম, স্যার কিছু করার নেই, আমার স্ট্যান্ডার্ড ঠিক ছিল, কিন্তু এখানে যারা আছে, আমার এখানে ক্যাপাসিটি হলো 38 জন, এখানে যে 50 জন আসছে, এই সবার সামনে জিজ্ঞেস করেন, জোর করে আসছে, বলছে যে আমাকে একটা ছোট চেয়ার দিয়ে আমি এখানে বসে ক্লাস করবো না, দাঁড়িয়ে ক্লাস করব, কিন্তু আমি শিখতে চাই। তো এইটা বললে স্যার, আর অধিকাংশ হইলে আমার আগের বেসের শিক্ষার্থী, তো যারা অলরেডি ও, ধরেন ট্যাক্স ম্যানেজমেন্টের ফাউন্ডেশন কোর্সটা করছে। আমি কি বলে বলে তাই, তারপর বলে যে মানে কয়টা ক্লাস হবে? তো বললাম যে ডে লং 12টা স্যার, আর শুধু মানে একটা হেডস অফ ইনকাম নিয়ে, শুধুমাত্র বিজনেস ইনকাম নিয়ে। তো তাকে রয়েছে, বলেন কি, এই একটা হেডস অফ ইনকাম নিয়ে 12টা ক্লাস, আর সবগুলো করবেন? আমি, জি স্যার, এক্সেপশনাল ছাড়া আমিই করব। আপনি যদি সুযোগ দেন, আপনি হয়তো একদিন এসে ক্লাস নিলেন, এইরকম, তা না হলেন। তো বলে যে পার্টিসিপেন্টরা কি নিতে পারে? আমি, স্যার পার্টিসিপেন্ট সামনেই আছে, অডিয়েন্স, আপনি জিজ্ঞেস করেন। তো জিজ্ঞেস করলো, তো বললো যে স্যার সারাটা দিন যে আমাদের কিভাবে চলে যায় আমরা বুঝতেই পারি না, মনে হয় যে না আরো থাকলে ভালো লাগতো, আরো শিখতে পারলে ভালো লাগতো। তো বলতেছে, বলেন কি, তাহলে তো আপনার ক্লাস আমার এসে করা দরকার। তা আমি একদিন আসবো। আসলে দাদা শেখানো পার্সন খুব কম দাদা, শেখানো পার্সন নেই বললেই চলে। আর আছে ধরেন আপার লেভেলে যারা আছে, তারা হইলো আপার লেভেলের কথা বলে, তো আপার লেভেলের কথা তো আসলে কেউ শিখতে পারবে না বেসিক্যালি। আমার দরকার এক্সিকিউশন, আপনার শেখা দরকার কি একটা মানে রিটার্ন কিভাবে সাবমিট করে। তো এখন যদি আপার লেভেলের কথা বলে, সেটা তো আসলে মাথার উপর দিয়ে যাবে। ধরেন অ্যাসেসমেন্টের কথাই আপনাদের সাথে আমি যখন আলোচনা করব, তো অ্যাসেসমেন্টে এই ডিসকাশনই আমি করতে পারবো। তো এখান থেকে আপনারা শিখবেন অবশ্যই, কিন্তু রিটার্নটা তো আগে সাবমিট করতে শিখতে হবে। এখন যদি রিটার্ন সাবমিট না করতে পারেন, তাহলে আপনি অ্যাসেসমেন্ট দিয়ে কি হবে, তাই না? এটাই। তো ইস্যুটা এই জায়গায়। তো আমি দায়িত্ব নিয়েছি আসলে শেখানো, এই এক্সিকিউশনটা। মানে আমি এখন স্কুল কলেজে আছি, আমি ইউনিভার্সিটিতে যাব না, আমি আজীবন স্কুল কলেজেই থাকবো এই শেখানোর ক্ষেত্রে। আর ইউনিভার্সিটি টিচার অভাব নাই, যারা থিওরিটিক্যাল তারা ইউনিভার্সিটিতে যাই করবে। আমার হলো, ইচ্ছা হইলো এটা। তো মানে স্যার অনেক ট্রেনিং করেছি রঞ্জন তো, জাস্ট দেখেছি। রঞ্জন ভৌমিক স্যারের সাথে একটা ইয়ে করছিলাম আমরা, ক্লাস করছিলাম রঞ্জন ভৌমিক স্যার, বেশ অনেক আগে। অফিস হুম থেকেই অ্যারেঞ্জ করে দিয়েছিল, তো আমরা সবাই ওই কোর্সে অংশগ্রহণ করেছিলাম। তার তখন অনেক কিছুই বোঝালো এই বিষয়, রিটার্ন থেকে শুরু করে। কিন্তু হুম। ওই যে বিষয়টা যে আপনি যেভাবে শেখাচ্ছেন ওভাবে তো আর হবে না। ওভাবে তারা একটা নির্দিষ্ট শিডিউল ধরে শিডিউল মেনটেন করে চলে যাবে, এই হচ্ছে ফ্যাক্ট। একদম, একদম। ধরেন রূপ স্যার ব্যাটের বই লিখছে, ব্যাটের বস, উনি বসদের মধ্যে একজন, কিন্তু তাকে তো বলে দিন, স্যার আমাকে একটা রিটার্ন শিখান, একটা মূল্য ঘোষণা শিখান, বলো যে এটা আমার কাজ না, আমি কোনোদিন এটা জমা দিই নাই। ঠিক আছে? তো ওনারা ওই যে আপার লেভেলের বললাম না, ইউনিভার্সিটি লেভেলের থিসিস নিয়ে ওনারা বলবে, মানে কি কি করতে হয় এগুলি বলবে, কিন্তু আমাদের তো শেখানোর লোক নাই। এখন শিখাইতে তো একজন হবে, তারপর না আপনি শিখতে পারলে না বললাম যে অ্যাসেসমেন্ট করতে পারবেন, অডিট কি ফেস করতে হয় কি পারবেন না, আপনি শিখলেন ইন রিটার্ন কি, এই হেডস অফ ইনকাম গুলো কি। উনি একটা ইনকাম ধরে দেখাইলো যে আপনার ব্যাংকে ক্রেডিট হয়েছে 5 লাখ টাকা, এখন এই ক্রেডিট হয়েছে, ট্যাক্স অফিসার কি করলো, ওইটা টোটাল ইনকাম হিসেবে আপনাকে দেখায় দিল। এখন এটা কিসের টাকা, এটা যদি আপনি অ্যানালাইসিস না করতে পারেন, তাকে তো উত্তর দিতে পারবেন না। না না তো না না, আপনাকে তো এই অবশ্যই জায়গাটা শিখতে হবে যে অডিট ফেস করতে হলে নেট এই টাকাটা ইনকামটা কোথা কত। থেকে আসলো, এটা রিটার্ন জি জি, প্রস্তুতের সময় আপনার এটা কাজ করে ফেলা লাগবে। তো এই জিনিসটা তো অবশ্যই। আগে, তারপরে সেটা অ্যাসেসমেন্ট, হিয়ারিং। ওইটাই। অ্যাসেম্বলিতে যে ঝামেলা করেছে, আসলে দাদা না গেলে তো বোঝা যায় না কি করে ওরা, যখন ধরা শুরু এবারে যে করে আর যে 72,000 কারো আছে, আমি তো আমার ক্লায়েন্টদের চেক করতেই পারলাম না এখনো,
কতজন হ্যাঁ, পড়েছে? না, হ্যালো, আমি এখনো পাই নাই, কতজন পড়েছে আমাদের স্যার? গুলো নেই, পেয়েছি। আচ্ছা, আমরা শুরু করি, 14 বেজে গেছে, আমরা শুরু করি, শেষ করতে হইব, হ্যাঁ? ওকে, মিউট করে দেন সবাই। আমাদের হেডস অফ ইনকাম 7টার মধ্যে শেষ হইলো। চাকরি হইতে আয়, ভাড়া হইতে আয়, কৃষি হইতে আয়, ব্যবসা হইতে আয়। সবচেয়ে বড় হেডস অফ ইনকামই ছিল ব্যবসা হইতে আয়। যদিও এটা তো কয়টা ক্লাস, আমরা মনে হয় 5টা ক্লাস করেছি। রিটার্ন কিন্তু যাই নাই, রিটার্ন যাব পরে। আর আরো 3টা বাকি আছে, একটা মূলধনী আয়, একটা আর্থিক পরিসম্পদের হইতে আয়, একটা অন্যান্য উৎস হইতে আয়। তো এই 3টার জন্য 3টা ক্লাস বেসিক্যালি লাগবে। এরপরে আমাদের আরো যেই টপিকস গুলো আছে, রিটার্ন সাবমিট করতে যাওয়া পর্যন্ত এই সবগুলো আমরা আগে শিখবো, তারপরে রিটার্ন সাবমিটে যাব। রিটার্ন সাবমিটের পরে আমাদের অ্যাসেসমেন্ট, আমাদের হেয়ারিং, সেগুলো আসবে, উইথহোল্ডিং রিটার্ন, কোম্পানি রিটার্ন, পার্সোনাল রিটার্ন, এই ধাপে ধাপে যাবে। তো আজকে আমাদের মূলধনী আয় পরিগণনা। মূলধনী আয় বলতে কি বোঝায়? ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে যখন কোনো প্রফিট হয়, সেটাই বেসিক্যালি মূলধনী আয়। এই মূলধনী আয়ের মধ্যে ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে কি কি আছে? ধরুন, আমার ভূমি হইতে পারে, আমার ফ্ল্যাট হইতে পারে, আমার ইকুইপমেন্ট হইতে পারে, হ্যাঁ। তারপরে আমাদের যে শেয়ার বলি, শেয়ারও ক্যাপিটাল অ্যাসেট। তো এগুলো বিক্রয় করে যেই প্রফিটটা হবে, সেটাই আমার মূলধনী আয়। তো এগুলোর মধ্যে আবার কিছু সুবিধা আছে, কোন কোন ক্ষেত্রে ট্যাক্স এক্সাম্পটেড কত পাবে, কোন কোন ক্ষেত্রে সোর্সে যে ট্যাক্সটা কেটে রাখবে সেটাই ফাইনাল ট্যাক্স, বাড়তি আর ট্যাক্স গুনতে হবে না। এগুলো দিক নির্দেশনা দেয়া আছে। আর একটা ক্যাপিটাল অ্যাসেট যখন আমরা ক্রয় করি, ওই ক্রয়ের সাথে কিছু উন্নয়নমূলক খরচ আছে, রেজিস্ট্রেশন খরচ আছে, এগুলো সব যোগ করে অ্যাকুইজিশন ভ্যালু হয়। অর্থাৎ ধরেন একটা ল্যান্ড কিনলাম 5 লাখ টাকা দেয়, এটার সাথে আরো 12% বা 20%, 15% এরকম একটা রেজিস্ট্রেশন খরচ হয়। তো 5 লাখ টাকা যদি 20% ধরি, 1 লাখ টাকা, এটা রেজিস্ট্রেশন খরচ আসলো। রেজিস্ট্রেশন খরচ হয়ে এটা মূল্য হলো 6 লাখ, অর্থাৎ অ্যাকুইজিশন ভ্যালু এটা 6 লাখ টাকা। তো এরকম ভাবে এটার অ্যাকুইজিশন ভ্যালু। এখন এই 6 লাখ টাকা জমিটা আমি বিক্রি করলাম 10 লাখ টাকা। তো 6 লাখ টাকা, 10 লাখ টাকার গ্যাপ 4 লাখ টাকা হইলো ক্যাপিটাল গেইন। তো বেসিক্যালি এইটাই ক্যাপিটাল গেইন, ছোট্ট, কিন্তু এর মধ্যে অনেকগুলো প্যারামিটার আছে। মূলধনী আয় কি? মূলধনী আয় বেসিক্যালি আমি যেটা বললাম সেটাই, ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে যে লাভটা হয় সেটাই মূলধনী আয়। তবে এই মূলধনী আয় নির্ধারণের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, যে আপনি মানে ভ্যালুটা কত ধরবেন এটার ক্ষেত্রে। তো এখানে মানে আপনার ফাইলে যখন দেখাবেন, ধরেন আমরা এখন রিটার্ন সাবমিট করতেছি, এখনো কিছু রিটার্ন সাবমিট করতেছি, তার একটা জায়গা আছে, তার কেনা দাম ছিল 10 লাখ টাকা, এখন জায়গার দাম হয়ে গেছে 50 লাখ টাকা। তো এটা কি ভ্যালুয়েশন মূল্য, বাট ওই ভ্যালুয়েশন মূল্য আপনারা কখনো দিবেন না। আপনার যে অ্যাকুইজিশন প্রাইস, অ্যাকচুয়ালি প্রাইস, ওইটাই থাকবে, সব সময় ওইটাই থাকবে। যখন আপনি বিক্রি করে দিবেন, তখন আপনার আসলে কত পেলেন সেটা তখন বোঝা যাবে। এর আগে কিন্তু এই ভ্যালুয়েশন মূল্যায়ন হয় না। তো রিসেন্টলি একটা আলোচনা হয়েছিল যে যে বাজেটের যে কাজ চলতেছে, যে ইনহেরিটেন্স ল্যান্ড একটা বিষয়, আর যাদের জমি আছে সেটা ভ্যালুয়েশন করবে। ভ্যালুয়েশন করে বর্তমান মূল্যে এটা ধরে এটা যে আয়টা হবে তার উপর ট্যাক্স দিয়ে দিতে হবে। এটা ইনভ্যালিড জিনিস। আমার জায়গা বিক্রি করতেও পারি, নাও করতে পারি, আমার জায়গার দাম বাড়ছে, এটা ট্যাক্স দিতে হবে। তো এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে, অবশেষে এটা স্কিপ করছে। তো এটা আসলে হইতে পারে না, কারণ কেউ কি চাইবে তার 10 লাখ টাকা জমি এখন 20 লাখ টাকা দেখায়া বাড়তি ট্যাক্স দিতে? এটা কোনোভাবেই বোধগম্য না। তো আগে যে আইনটা আছে এটাই এখনো ঠিক থাকবে, যে এখানে লেখা আছে। তবে এখানে একটি শর্ত উল্লেখ আছে, যদি আন্তর্জাতিক হিসাব মান আইএস বা আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান আইএফআরএস অনুযায়ী কোনো পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য মূল্যায়ন করা হয় এবং তা থেকে কোনো ধারণাগত লাভ বা মুনাফা হয়, তবে সেটি মূলধনী আয় হিসেবে গণ্য হবে না। এই যে যেটা বললাম, আমার জায়গার মূল্য আছে 10 লাখ টাকা, ক্রয় করেছি, এখন হয়ে গেছে ধরেন 1 কোটি টাকা। তো এই যে 10 লাখ টাকার জায়গায় 1 কোটি টাকা হয়ে গেছে, এই 1 কোটি টাকা কাউন্ট হবে না, হবে 10 লাখ টাকাই। এটা ভ্যালুয়েশনের জন্য খুব প্রয়োজন, বিশেষ করে যারা দেশের বাইরে যাবে তাদের জন্য এই ভ্যালুয়েশন দরকার। এটা কাজে লাগে, তখন আর ট্যাক্স রিটার্নের সাথে
এটা মিলে না। মূলধনী আয় পরিগণনা, মূলধনী আয় পরিগণনা করা হয় একটি মূলধনী সম্পদ যেমন জমি, ভবন, যন্ত্রপাতি ইত্যাদি বিক্রয় বা হস্তান্তরের মাধ্যমে প্রাপ্ত মূল্য এবং উক্ত সম্পদের অর্জন মূল্যের পার্থক্য। মূলধনী আয় নির্ধারণের জন্য দুটি মূল্যমানের তুলনা করা হয়: বাজার বিক্রয় মূল্য এবং অর্জন মূল্য। এটার ফর্মুলাটা হলো বিক্রয় মূল্য মাইনাস অর্জন মূল্য। এই অর্জন মূল্যের মধ্যে কি কি থাকে? অর্জন মূল্যের মধ্যে থাকে আপনার ক্রয় মূল্য, আরো যদি কোনো খরচ থাকে, যেমন ল্যান্ড ফ্ল্যাটের ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন খরচ আছে, সেটা অ্যাড হবে। ধরেন একটা ল্যান্ডের ক্ষেত্রে যদি আমরা ধরি, একটা ডোবা কিনেছি, একটু উঁচু নিচু টাইপের, ওইখানে বাড়ি করার জন্য করে কি ওই ডোবাটা কিনে বালি ভরাট করলো, তাহলে এটা একটা উন্নয়নমূলক কাজ হলো। 5 লাখ টাকা দিয়ে জায়গা কিনেছি, 1 লাখ টাকা রেজিস্ট্রেশন খরচ, 6 লাখ টাকা, আমি আরো 2 লাখ টাকা দিয়ে এটা মাটি ভরাট করেছি বা বালি ভরাট করেছি। তাহলে এই 6 লাখ টাকার জায়গা কিন্তু আরো 2 লাখ টাকা বেড়ে 8 লাখ টাকা হয়ে গেল। এরপরের বছর আবার কি করলাম, আমি ওয়াল টেনে দিলাম, উন্নয়নমূলক কাজ, ওয়াল টেনে এটা ব্যারিকেড দিয়ে দিলাম, ওইখানে ধরেন আরো 2 লাখ টাকা খরচ হয়েছে। তাহলে আমার এই জায়গার অ্যাকুইজিশন ভ্যালু হয়ে গেল 10 লাখ টাকা। তো এই 10 লাখ টাকাই অ্যাকুইজিশন ভ্যালু হবে। এখন এই 10 লাখ টাকার জায়গা যদি আমি বেশি দামে বিক্রি করি, তবে সেই অনুযায়ী প্রফিট পাবো। 10 লাখ টাকার জায়গায় 20 লাখ টাকা বিক্রি করলাম, তাহলে 10 লাখ মাইনাস 20 লাখ মাইনাস 10 লাখ, অর্থাৎ 10 লাখ টাকা প্রফিট। স্যার, দলিল মূল্যটা কি ক্রয় মূল্য হিসেবে দেব? মানে সাথে আনুষঙ্গিক খরচ যোগ করে দলিল মূল্যটা কি নেবে? দলিল মূল্যটার সাথে একটু দেখাচ্ছি, হ্যাঁ, একটা দলিল দেখাচ্ছি। আমার একটা অফিস থেকে ফোন আসছে, কি ঝামেলা হলো নাকি? হ্যাঁ, বলো। আচ্ছা, বই নিতে আসছে মনে হয়। বই বই নিতে আসলে দিয়ে দাও। বই নিতে আসলে, হ্যাঁ, দিয়ে দাও। না না, ওটা সুযোগ নেই, বলে দাও যে ভাই ওটা ওইটা ফিক্সড প্রাইস, এটা সুযোগ নেই আসলে। ওকে। ওকে, আমি ক্লাসে আছি, মাঝে আমি ক্লাসে আছি। ওকে। হ্যাঁ, আমরা একটা দলিল দেখি। ডেট। এই একটা দলিল, এই দলিলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কি ধরনের খরচ আছে। দেখেন, এই যে সিল মারা, এটা স্ক্যান কপি হইলে খুব সুন্দর, আবার ফটোকপি হইলে বোঝা যায় না। আশা করি দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে স্পষ্ট। একটা জমি কেনার ক্ষেত্রে কি ধরনের, দেখেন এখানে রেজিস্ট্রেশন মূল্য আছে 45,15,000 টাকা। এই এত শতাংশ জায়গার দাম 45,15,000 টাকা। এক পক্ষ কিনেছে, এক পক্ষ বিক্রি করেছে, এটাই ভ্যালু। তো যে কিনেছে তার জন্য অ্যাকুইজিশন ভ্যালু কত হবে? 45,15,000-এর সাথে যোগ হবে, এখানে দেখেন একটা অ্যামাউন্ট আছে 67,625 টাকা। তারপরে আরেকটা অ্যামাউন্ট আছে 6,42,728 টাকা। আরেকটা অ্যামাউন্ট আছে 90,300 টাকা। তারপরে আরেকটা এখানে অ্যামাউন্ট আছে 90,300 টাকা, 45,778 টাকা। আর এই, তো এই খরচগুলো যোগ করলে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট হয়। এগুলো খরচ, এই সাথে আরো কিছু খরচ আছে। আরো খরচ এখানে 5,878, মানে দলিল নাম্বার 400 টাকা, টুকটাক আরো বেশ কিছু খরচ আছে। এবং আরো খরচ আছে, স্টাম্পের মূল্য, মুহুরির খরচ, অনেক সময় দালালিয়ে দেয়া লাগে, যেটা বলে কমিশন দেয়া লাগে। সেই খরচ সবগুলো একসাথে যোগ করে এটার ভ্যালুয়েশন করা হয়, অ্যাকুইজিশন ভ্যালু। দাদা, দাদা, জি। এখানে 90,300 টাকা যে একটা ট্যাক্স দেওয়া আছে, এই ট্যাক্স কি সোর্স ট্যাক্স হিসাবে কি ক্লেম করা যায়? ফাইনাল ট্যাক্স। এখানে কোনটা সোর্স ট্যাক্স একটু দেখেন, এটা এটার একটা টাইটেরিয়া আছে বের করার। হ্যাঁ, এটা এটা না, কোনটা দেখলে বুঝবেন। এখানে দেখেন প্রথমটা লেখা স্টাম্প শুল্ক বাবদ 67,625, ঠিক তো আছে। পিছনের দিকে তারপরেটা, এই যে লেখা থাকে স্যার, দলিলের শেষের হ্যাঁ, দিকে। তারপরে আছে উৎসে কর, ছয় লাখ 33। বিয়াল্লিশ হাজার সাতশো আঠাশ উৎসে কর, মানে এটাই হলো ট্যাক্স। হ্যাঁ, এইটা এইটা আপনি শুধুমাত্র যে বিক্রেতা সে এটা ফাইনাল ট্যাক্স। সুবিধা ভোগ করবে।
এই যে চেয়ারম্যান স্যার ইদানিং বলছে, আমি তো আগে থেকেই বলি আমাদের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। বেসিক্যালি ট্যাক্স কে দেয়? যার রেভিনিউ জেনারেট হয়, অর্থাৎ বিক্রেতা। কিন্তু আমাদের সিস্টেমটা পুরো পাল্টিয়ে গিয়েছে। যে বিক্রেতা সে সুবিধা ভোগ করে আরো, আর যে ক্রেতা তার উপর এই ট্যাক্সটা চাপাইয়া দেয়। দেখুন, কম না, 6,42,728 টাকা। এই টোটাল টাকাটা কে দিছে? ক্রেতা দিছে। সুবিধা ভোগ করলো কে? বিক্রেতা। বিক্রেতা এখানে 45 লাখ টাকা পাইলো, সাথে আরো এই যে 6,42,000 টাকা পাইলো। পার্সেন্টেজ চিন্তা করেন, প্রায় 15% সুবিধা কিন্তু সেখানে নিয়ে নিছে। তো এটা বাড়তি সুবিধা পাইলো, কিন্তু এটাও মানে নিয়ম না। নিয়মটা হলো বিক্রেতা দিবে, যে টাকা পাইছে সে দিবে। আর এই ট্যাক্স মানে এটা অন্য একটা ট্যাক্স। হ্যাঁ, এটা এটা লিখছে কি, অনেকগুলো নবায়নকৃত ফিস, তারপরে এই লেখাগুলো অবশ্য বোঝা যায় না স্যার, না, এই বোঝা এমন যায় না করে সিলমারা থাকে। তো। এটা হলো স্থানীয় সরকার কর। তো বিভিন্ন টাইপের আছে তো। আবার ইসের ক্ষেত্রে, ফ্ল্যাটের ক্ষেত্রে আবার আছে ভিডিএস, ভ্যাট ডিরেকশন এট সোর্স। তো এইরকম ক্ষেত্রগুলো আছে। এই সবগুলো খরচ নিয়ে আসলে ওনার অ্যাকুজিশন খরচ। আর এটা বিক্রি বের করবেন এইভাবে। এটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হয় কি, বর্তমানে 12 থেকে 15% বা অনেক সময় 20%ও হয়ে যায় খরচ। আর এটা কোন এলাকার কত রেট যখন বুঝতে পারা না যায়, সেটা বের করবেন কিভাবে? টিডিএস, এই এসআরও টিডিএস আছে এখানে, কোন এলাকার জন্য কত রেট এখানে দেয়া আছে। যখন বুঝতে না পারেন এখান থেকে বের করে নেবেন। যেমন এটা, এই যে আমরা যেই দলিলটা দেখাইলাম, ধরেন বিক্রেতা ফাইলে আপনি করতেছেন, তো ধরেন এই ফিগারটা বোঝা যান, 6,42,728 টাকা বোঝা যান, হয়তো ধারণা করতে পারতেছেন এরকম কাছাকাছি হইতে পারে। তখন অ্যামাউন্টটা কিভাবে মিলাবেন? এখানে আছে 45,15,000 টাকা। ওকে, কন্ডিশন আছে তিনটা। এই দেখেন, এখানে ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী, ঘ শ্রেণী, ঙ শ্রেণী, চ শ্রেণী। তো এই চ শ্রেণীর মধ্যে একটা হইলো, দুইটা আর কি কন্ডিশন, একটা হইলো পার্সেন্টেজ, আর একটা হইলো শতাংশ প্রতি টাকা। তো এটা কোন এলাকায়? এইটা সাবকাবলা দলিল, গোরান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, খিলগা, ঢাকা। এখন খিলগা এর ক্ষেত্রে শতাংশ প্রতি বা পার্সেন্টেজ প্রতি কত আছে এটা একটু দেখি। ঢাকা জেলা ধানমন্ডি, ওয়ারী, তেজগাঁ, শিল্পাঞ্চল থানা, শাহবাগ, রমনা, পল্টন, বংশাল, নিউ মার্কেট, কলাবাগান, তারপরে কাফরুল, মোহাম্মদপুর, সূত্রাপুর, কোতোয়ালি, এই যে খিলগা পেয়েছি। তাহলে এই খিলগায়ে যে 6টা ক্যাটাগরির মধ্যে ক থেকে চ পর্যন্ত কোনটার মধ্যে পড়ে? ধরেন 6% 4 লাখ টাকা, 6% 1,75,000 টাকা, 6% 4 লাখ টাকা, আবার এখানে আছে আবার 85,000 টাকা। তো আমরা বের করি 45,15,000। 45,15,000 গুণ 6%, 2,70,000, 2,70,900। মিলে না। তারপর আরেকটা আছে 4 লাখ টাকা। তাইলে শতাংশ কত শতাংশ জায়গা কিনেছে? 4.2 কাট 7.07 শতাংশ। 7.07 গুণ 4 লাখ। শতাংশ প্রতি 4 লাখ, এটাও তো মিলে না। 28 লাখ। আছে না, তো এখানে অযুতাংশর মাপ লেখা আছে। তো অযুতাংশটা কনভার্ট করে নিলাম। 7 ধরি নাই তো, 7 শতাংশ ধরছি। এটা তো দাদা 6 লাখের উপরে পড়তেছে। 45, আচ্ছা, ধরেন 6 লাখ, এইটা বের করি কত পার্সেন্ট পড়ে। 6,42,728 ভাগ 45,15,000 গুণ 100।
চোদ্দ 14%। 14.23 স্যার। হ্যাঁ, 14.23। তাহলে এখানে আরো কয়েকটা ক্লজ আছে, ওইটা দেখি। 1,75,000 টাকা শতাংশ ধরি, 7.07 গুণ 1,75,000, 12 লাখ। আরেকটা আছে 85, 7.07 গুণ 85,000। এইটা কাছাকাছি চলে আসছে, যে 6,09,50। তার মানে এই এই ক্যাটাগরি, ক্যাটাগরিতে পড়ছে। অনেক সময় পুরোপুরি মিলে যায়, আবার অনেক সময় মিলে না। স্যার এই এটা তো দলিলে ক্যাটাগরিতে, দেওয়া থাকবে মূল্যটা না? হ্যাঁ এটা তো দলিলে উল্লেখ থাকবে স্যার। দলিলের হ্যাঁ, শেষের দলিলে দিকে স্যার আরো লেখা মিলে। থাকবে। হ্যাঁ, স্যার দলিলের শেষের দিকের পাতাগুলোতে আরো লেখা থাকবে স্যার। না আরো লেখা আছে। আছে স্যার দেখেন, অবশ্যই। সবগুলোতে তো স্পষ্ট করে অন্যান্য কন্টেন্টের সবাই মতো লেখে না স্যার। এগুলো এগুলো লিখে না। আছে স্যার, আপনি দেখেন নিচের দিকে যান একেবারে শেষের দিক থেকে। আচ্ছা দেখি, সব দলিলে লিখে না, কেউ কেউ লিখে, অনেক ভাষাগত পরিবর্তন করে না, এলাকা ভিত্তিক এটা আবার করে। স্যার এইটা ছাড়া এখন দলিলই হবে না। ওই যে দাদা শেষের গুলোতে একটা সামারি থাকে আর কি, দলিলটা কোন উৎস থেকে আসছে, কোন কোন দাগ নম্বর থেকে আসছে, পুরোটা একটা সামারি থাকে। দেখি এটাতে লিখেছি কিনা। সব পেজ আসেনি স্যার। এই যে লাস্ট, স্যার আরো উপরে গেছে মনে হয় তাহলে লেখা। দেখেন, দেখি আমরা সবাই দেখি। এটা জমির পরিমাণ, এই যে 7.7, 45,15,000 টাকা জায়গার দাম। এখানে মানে জমির দাগ নাম্বার হইতে শুরু করে যত ইতিহাস আছে তা লিখে দেয়। ডানে বামে কে আছে, এখানে যতজন, 12 জন, 12 জনের কার শেয়ার কতটুকু। স্যার একটা কোন পে অর্ডারের মাধ্যমে এই টাকাটা জমা হয়েছে, কত টাকা জমা হয়েছে, কর বাবদ কত হয়েছে, এগুলো সবই এটা লেখা থাকে। হয়তো এখন করতে পারে, হ্যাঁ, মানে এখন তো প্রযুক্তি আপডেট হইতেছে, এই জায়গাগুলোতে আরো করতে সব সময় এনে আমি পাই নাই এখনো। মানে যিনি আপনি হয়তো লিখে পেয়েছেন আপনাদের ওনার উপর অঞ্চলে। ডিপেন্ড করে, দলিল যিনি হ্যাঁ, লিখে আপনাদের ওনার উপর অঞ্চলে ডিপেন্ড হয়তো করে। এটা আছে। এই আমি এখনো যে এই সোর্স ট্যাক্স কোন ক্ষেত্রে কত কাটছে নাই সেটা স্যার, তুলে সেটা ধরা থাকে এরকম না। পাই নাই, আমি পাই নাই, এখানে নাই। হুম, এটা পুরো দলিল, 18 পিস পুরো দলিলটাই এখানে। তো এটা হলো আর কি বিষয়, যে এরকম নাই। দাদা কাইন্ডলি এটা আরেকবার বোঝানো যাবে? কোনটা যেন, এই জমির মূল্যটা, কত টিডিএসটা। টিডিএস? হ্যাঁ হ্যাঁ, টিডিএস। টিডিএসটা হলো আমাদের যে একটা এসআরও আছে, এসআরওর এই লিস্ট ধরে কোন এলাকায় পড়ছে কত টাকা হবে। এখানে কন্ডিশন দুইটা, একটা হচ্ছে দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 6% অথবা শতাংশ প্রতি 4 লাখ টাকা। ঠিক আছে, যেমন আমরা এই জায়গাটার কথাই বলি, এই জায়গাটাতে জমির মূল্য হলো 45,15,000, 45,15,000 গুণ 3, 6, 7, একটা শূন্য বেশি হয়ে গেছে, গুণ 6%, 2,70,900 আসে 6% হিসাব করলে। তো এখানে যে টাইটেরিয়া কয়টা আছে, 6টা ক্যাটাগরি আছে। এটা জমির ক্যাটাগরি, জমি কোন ক ক্যাটাগরিতে আছে, খ ক্যাটাগরিতে আছে, না কোন ক্যাটাগরিতে আছে ক্যাটাগরি। তো এখানে সবগুলোই মোটে পার্সেন্টেজ হিসেবে 6% পড়ছে। তারপরেরটা বলছে শতাংশ প্রতি 4 লাখ, 1,75,000, 4 লাখ, 1,75,000, 1,75,000, 85,000। এখন শতাংশ প্রতি হিসাব করব, এখানে উনি জমি কিনছে 7.07 শতাংশ, 7.07 গুণ, এবার আমরা 2,70,000 পেলাম। যদি ক ক্যাটাগরিতে পড়ে তাহলে 4 লাখ টাকা করে ধরবো, ক ক্যাটাগরিতে গুণ 4 লাখ। তো দেখা যায় 28,28,000 টাকা আসতেছে। তো এইটা তো আসলে মানে সম্ভব না, হয়তো এই ক্যাটাগরিতে পড়ে নাই। তো তাহলে দাম এত কম হইতো না, দাম আরো অনেক বেশি হইতো। তাহলে আরেকটা ক্যাটাগরিতে দেখি, যদি 85,000, সবচেয়ে ছোট ক্যাটাগরিটা দেখি, 85,000 ধরলে 6,09,50 আছে, তাহলে 2,70,000 আর 6,09,50 কোনটা বড়? মোটামুটি কাছাকাছি। মানে 6 লাখ বড় তো, 6 লাখ যেহেতু বড়, এই 6 লাখই হবে। তো এখানে ওই পয়েন্টের ফিগারে হয়তো এটাই মিলে যাবে, কেননা এখানে 7.07, দেখি তো, 7.07
দেখা যায় ওই যে দশমিকের পরে আরো ফিগার থাকে, এরকম যদি থেকে থাকে ওইটা বাড়তে পারে আর কি। 4.28 48 কাঠা। আর এখানে বলছে অবশ্যই শতাংশ, বা শতাংশ প্রতি 4 লাখ টাকা, বা শতাংশ প্রতি 85,000 টাকা, যাহা অধিক। তো এটাই কাছাকাছি হয়। যদি ওই যে শতাংশ 7.07 না হয়, আরেকটু বেশি হতো, ভাগ দিই আমরা 6,42,000, এটা ক্লিয়ার। 728 টাকা উৎসে কর, ভাগ 7.07, বা 85,000 দিই, 85,000। 7.56, কিন্তু 7.7 লেখছে। 7.7, 5-6 শতাংশ আসে। এই মাপে আবার একটু অনেক সময় হয়, কোনো জায়গায় একটা এখানে গ্যাঞ্জাম আছে, তা না হলে এরকম হইতো না, মিলে যেত, অন্যান্য দলিলে মিলে যায়। বুঝাইতে পারছি? হ্যাঁ দাদা, বুঝছি। তো বেসিক্যালি এই দুইটার গ্যাপই আমাদের ক্যাপিটাল গেইন, আর আমরা যখন মূল্যায়ন করব সেভাবে মূল্যায়ন করব। এখন হইতে পারে এটা কেনা কেনা জমি হইলো তখন এটা ঘটলো, কিন্তু আপনার যখন কেনা জমি ছাড়া আসবে তখন কি হবে? তো এখানে মূলধনী আয় নির্ধারণের সূত্র এটা পেলাম। মূলধনী আয় পরিগণনার ধাপসমূহ, এই ক্রয় মূল্য, বিক্রয় মূল্যের গ্যাপ, অর্জন মূল্যটাও আমরা পেলাম। দাদা যদি একটু প্রশ্ন, সম্পত্তি কিনে না, দাদা বলেন। সরি ইন্টারাপ্ট করছি। এখানে একটা ছোট্ট প্রশ্ন আনি আমার, এটা জানার জন্য আনি। সেটা হলো, আমাদের গ্রামের যে জমি জমা গুলা হয়, দেখা যায় দলিল মূল্য থাকে একটা, কিন্তু অর্জন মূল্য থাকে আরেকটা। সেক্ষেত্রে কি? এগুলো নিয়ে আমি সামনে আলোচনা করবো দাদা, হ্যাঁ। ওকে। যদি সম্পত্তি কিনে না পাওয়া হয় তখন কি হবে? কারণ পৈতৃক সূত্রে পেতে পারে, তখন কি হবে? কখনো কেউ সরাসরি সম্পদ কিনে না পেয়ে অন্যভাবে পেয়ে থাকেন, যেমন উপহার, উইল, দান, উত্তরাধিকার সূত্রে, ট্রাস্টের মাধ্যমে, কোম্পানি বন্ধ হলে, পার্টনারশিপ বা পরিবার ভেঙে গেলে সম্পদ ভাগ হওয়া, ইত্যাদি ভাবে পেতে পারে। এই ক্ষেত্রে সম্পত্তি যেদিন মালিকানায় এসেছিল সেই তারিখে তার বাজার মূল্য অর্জন মূল্য হিসেবে ধরা হবে। অর্থাৎ আমরা যখন পারচেস করি, কি দেখি, ওই যে দলিলটা কয় তারিখে হয়েছে। যেমন এটা এই, কত, 2/6/2025 দলিল হয়েছে। তো আমরা অ্যাকুইজিশন ডেট এটা দেই, পারচেস ডেট এটা দেই, আর মূল্য এটা দিতে পারতেছি, গেল। কিন্তু আমি যখন, হেবা দলিলে আবার মূল্য থাকে, কিন্তু যখন আমার নামে খারিজ হয় একটা জায়গা, পৈতৃক সূত্রে প্রাপ্ত, ধরেন খারিজ হইলো, ওইখানে তো কোনো মূল্য নাই, তখন কি হবে? তখন হবে হইলো বাজার মূল্য এবং মৌজা মূল্য দুইটার মধ্যে যেটা হায়ার ওই তারিখে সেটা হবে। আমরা যখন রিটার্নে দেখাবো যে এই অর্থ বছরে এসে, এখন তো 25-26 অর্থ বছর চলতেছে, একটা জায়গা আমার বাবার কাছ থেকে আমার নামে হইলো, খারিজ হয়ে নিয়ে আসলাম। এখন আজকে তারিখ ধরেন 29/4/2026, তাহলে এই তারিখের বাজার মূল্যটা কত ছিল? আনুমানিক, পুরোপুরি তো আর মিলবে না, কারণ একই জায়গায় কেউ কম বলবে, কেউ বেশি বলবে। তো মৌজা মূল্য আর বাজার মূল্য কাছাকাছি একটা দর ধরে এটা দিয়ে দিতে হবে। এইটা হইলো ইস্যু। তারপরে পরিগণনার সময়, মূলধনী পরিসম্পদ বিক্রি বা হস্তান্তরের মাধ্যমে যে আয় বা লাভ অর্জিত হয় তা সেই নির্দিষ্ট আয় বর্ষের আয় হিসেবে অন্তর্ভুক্ত করা হবে, যেই বছর বা আয় বর্ষে হস্তান্তরটি সংঘটিত হয়েছে। মানে যখন সেলস হবে বা পার্সেস হবে তখনই এটা দেখাইতে হবে, ওই অর্থ বছরে, পরে কিন্তু করা যাবে না। তা আমরা প্রায় দেখি যে উনি একটা জায়গায় বিক্রি করছে, জায়গায় বিক্রি করে অনেক টাকা আর্নিংস করছে, ব্যাংকে টাকা রাখছে, এখন তো রিটার্নে দেখাইতে হইবে, আগে দেখাই নাই। তাহলে আইন কি বলছে? মূলধনী পরিসম্পদ বিক্রি বা হস্তান্তরের মাধ্যমে যে আয় বা লাভ অর্জিত হয় তা নির্দিষ্ট আয় বর্ষে আয় অন্তর্ভুক্ত করা হবে, যে আয় বছরে বা আয় বর্ষে হস্তান্তরিত সংগঠিত হয়। এখন গত বছর দেখাইলো না, এই বছর দেখাইতে হলে কি হইব? এই বছর দেখাইতে হলে তার এটা আসলে সুযোগ নেই, এটা আয় হিসেবে দেখাই দিতে হবে। আয় মানে এই বছরের আয় হিসেবে দেখাই দিতে হইব, এটার উপর ট্যাক্স হইব। অথচ গত বছর ক্রয় সে মূল্য বিক্রি তার। করেছে, ওই বিক্রির সময় তো সোর্সে ট্যাক্স দেয়া ছিল, ওই ট্যাক্স দেয়ালেই দিয়েই এটা ফাইনালাইজ করা যাইতো। এখন কিন্তু আর সেটা পারবে না। বিয়োজন অনুমোদনের সীমাবদ্ধতা,
মানে আপনি খরচ ইচ্ছে করলেই ইচ্ছে মতো দিতে পারবেন না, এটা একটা সীমাবদ্ধ করে দিছে। কোনো ব্যয়ের উপর যদি উৎসে কর কর্তনের বিধান থাকে, মানে টিডিএস বা সোর্স ট্যাক্স কাটা বাধ্যতামূলক, তবে সেই ব্যয়ের উপর যথাযথভাবে কর কাটা না হলে বা সরকারের কাছে জমা না দিলে সেই ব্যয়কে আয় নির্ধারণের সময় অনুমোদনযোগ্য গণ্য হবে না। এটা তো পার্সনের ক্ষেত্রে ঘটে না, ধরেন লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ঘটে। একটা লিমিটেড কোম্পানি, উনি জমি ক্রয় বিক্রি করে, তো সে একজন কনসালটেন্ট রেখেছে, কনসালটেন্টকে পেমেন্ট দিয়েছে, সে সোর্সে ট্যাক্স কাটে না, সোর্সে ট্যাক্স কাটার কথা ছিল। তাহলে যেহেতু কোম্পানি আইন অনুযায়ী বা আয়কর আইন অনুযায়ী উৎসে কর্তনকারী সত্তা, সে উৎসে কর্তন করে নেয়, তার খরচ ডিজেলও হবে। সিম্পল। মূলধনী আয় নির্ধারণে অন্যান্য বিষয়াবলী। মূলধনী আয়ের ক্ষেত্রে ন্যায্য বাজার মূল্যের সঠিক বিবেচনা এবং নির্দিষ্ট পরিস্থিতিতে মূল্য সংশোধনের প্রক্রিয়া নির্ধারণ করে। যদি কোনো সম্পদের এমন বিক্রয় মূল্য ঘোষণা করেন যা তার প্রকৃত বাজার মূল্যের তুলনায় 15% বেশি কম, তবে উপকর কমিশনার সন্দেহ করতে পারেন যে প্রকৃত দাম গোপন করা হয়েছে। একটু মিউট করে রাখেন না। এখানে একটু ক্লোজ দেখেন, যদি এগুলো বাস্তবে আসলে একেবারে বৈসাদৃশ্য। বলছে মূলধনী আয় নির্ধারণের অন্যান্য বিষয়গুলি মূলধনী আয়ের ক্ষেত্রে ন্যায্য বাজার মূল্যের সঠিক বিবেচনা এবং নির্দিষ্ট পরিস্থিতিতে মূল্য সংশোধনের প্রক্রিয়া নির্ধারণ করে। যদি কোনো সম্পদের এমন বিক্রয় মূল্য ঘোষণা করেন যা তার প্রকৃত বাজার মূল্যের তুলনায় 15%-এর বেশি কম, বিক্রয় মূল্য দেখাইছে ধরেন 1 কোটি টাকা, কিন্তু প্রকৃত মূল্য হচ্ছে 15%-এর বেশি কম হয়েছে, মানে ধরেন 20% করছে, 80 লাখ টাকা দেখাইছে, তখন কি হবে? 1,20,00,000 টাকা দেখাইছে, তখন মানুষ এটা বেশি দেখায় না, বরং কম দেখায়। তবে উপকর কমিশনার সন্দেহ করতে পারেন যে প্রকৃত দাম গোপন করা হয়েছে। এই ক্ষেত্রে পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার অনুমোদন নিয়ে উপকর কমিশনার নিজেই সেই সম্পদের ন্যায্য বাজার মূল্য নির্ধারণ করতে পারবেন। সে বিক্রি করেছে 1 কোটি টাকা, দেখাইলো 80 লাখ টাকা, তো গ্যাপ 15%-এর বেশি হয়েছে, কারণ বাজার মূল্য অনেক জায়গাতে বাজার মূল্য বোঝা যায় যে এই জায়গায় দাম কত। তখন সে ধরাটা খাবে কে? ওই উপকর কমিশনার এটা ভ্যালুয়েশন করে এই আয় নির্ধারণ করে দিতে পারবে, তবে সেটা অবশ্যই পরিদর্শী অতিরিক্ত এডিশনাল কমিশনারের অনুমোদন নিয়ে। তারপরে বলছে অর্জন মূল্যের ক্ষেত্রে নির্ধারণ ক্ষমতা। যদি করদাতা কোনো সম্পদের অর্জন মূল্য ক্রয় মূল্য খুব কম দেখান আর কর কর্তৃপক্ষ মনে করে বাজার মূল্য ঘোষিত অর্জন মূল্যের চেয়ে 25%-এর বেশি, তাহলে উপকর কমিশনার বোর্ডের নির্ধারিত নিয়মে সেই সম্পদ ঘোষিত দামে সরকার কিনে নেয়ার প্রস্তাব দিতে পারেন। অর্থাৎ একজন ব্যক্তি জায়গা কিনেছে 1 কোটি টাকা দিয়ে, কিন্তু সেটা দেখালো যে না, আমি 1 কোটি টাকা দিয়ে কিনি না, আমি 50 লাখ টাকা দিয়ে কিনেছি। তো এই যে 50 লাখ টাকা দিয়ে কিনেছে, এটা 50% গ্যাপ হয়ে গেছে। তখন ডিসিটি অফার দিব যে আপনি যেহেতু 50 লাখ টাকা দিয়ে কিনেছেন, এটা এই 50 লাখ টাকা দিয়ে সরকারই কিনে নিবে, আপনি এটা বিক্রি করেন। তো এরকম অফার দিতে পারে। তো এটা আসলে ওই বললাম না, এইগুলো হলো বাস্তবে ঘটে না, খুব রেয়ার। দাদা, নতুন একটু প্রশ্ন করি এই বিষয়টাতে। ওই যে প্রতি বছর তো ভূমি মন্ত্রণালয় থেকে মূল্যটা আপডেট করে প্রতি বছর তো এটা দেয়। ওই ক্ষেত্রে কি ওই যে ওনারা প্রতি বছর যে আপডেট মৌজা মূল্যটা ভূমি মন্ত্রণালয় ওইটা কাউন্ট করবে না? ওই মৌজা মূল্যটা দেখে শতাংশ কাউন্ট করে তারপরে মূল্য নির্ধারণ করবে না? এখানে বলে যে বাজার মূল্য এবং মৌজা মূল্য দুইটার মধ্যে যেটা হায়ার সেটাকেই বিবেচনা করা হয়। তো অধিকাংশ ক্ষেত্রে বাজার মূল্য বেশি থাকে, আর বাজার মূল্য এক্সেপশনাল অনেক হায়ার থাকে। এক্সেপশনাল মৌজা মূল্য বেশি হয়, এই ঘটনাও আছে। মৌজা মূল্য বেশি হয় কিছু কিছু জায়গাতে। তো ওটা এক্সেপশনাল, কিন্তু যেহেতু বাজার মূল্য বেশি হয়, ওটা যেহেতু হায়ারটা কনসিডার করে, সেই জন্য মানে বাজার মূল্যটাকে কাউন্ট করে। মৌজা মূল্য নর্মালি বেশি হয় যে খাল, জলাশয়, ডোবা এগুলা, কিন্তু সমতল যে ভূমি, কৃষি জমি, হুম। এগুলার তো মানে বাজার মূল্য অনেক হায়ার মৌজা মূল্য থেকে। হ্যাঁ, না কিছু কিছু ক্ষেত্রে ওই যেটাই হোক, মানে ঘটনা সব জায়গাতে কিন্তু আবার একই জিনিস না। আর আমাদের এখানে একটা মৌজা মূল্য অনেক অনেক বেশি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে জমির মূল্য অনেক কম। হুম। এটা এলাকা ভিত্তিক একটা ঘটনা ঘটে যায়, আর এটা একটা ঘটনার অনেকগুলো কারণ আছে। ঠিক আছে। তারপরে নতুন কোম্পানিতে পরিসম্পদ হস্তান্তরের ক্ষেত্রে কর মুক্তি।
যদি কোনো ফার্মের সম্পদ নতুন কোম্পানিকে হস্তান্তর করে তবে তা কর ছাড় পাওয়া যাবে নির্দিষ্ট শর্তে। কোনো অংশীদারি ফার্ম যদি নতুনভাবে কোম্পানির রূপে রেজিস্ট্রেশন নেয় এবং তার সম্পদ নতুন কোম্পানিকে হস্তান্তর করে তাহলে এতে যে মূলধনী আয় হবে সেটি করমুক্ত হবে। শর্ত থাকে নতুন কোম্পানি সেই হস্তান্তর বিনিময়ে ফার্মের সকল অংশীদারকে ইকুইটি শেয়ারের অংশীদারিত্ব দেয়। 5 জন মিলে একটা পার্টনারশিপ ফার্ম ছিল, ওনাদের একটা ল্যান্ড ছিল, এটা এখন যখন ফার্ম থেকে কোম্পানিতে কনভার্ট হয়েছে, ওই ল্যান্ডটা যদি কোম্পানির নামে থাকে তাহলেই হয়ে গেছে, আর কিছু আসলে দরকার নেই। তো এরকমই হয় স্বাভাবিকভাবে, ব্যতিক্রম হয় না। তো এগুলো হলো ওই যে আইনের অংশ, এইটুকুতেই উল্লেখ করা আছে। এই আইনের বাইরে আরো বেশ কিছু আছে। এটা হলো সপ্তম তফসিল। এই সপ্তম তফসিলে অনেক কিছু ক্লিয়ার করা আছে যেটা এখানে নাই। কোম্পানি ব্যক্তিসংঘ ও ট্রাস্ট কর্তৃক অর্জিত মূলধনী আয়। কোম্পানি ব্যক্তিসংঘ ট্রাস্ট কর্তৃক অর্জিত মূলধনী আয় তাদের জন্য 15% ট্যাক্স রেট। কিন্তু আমাদের জন্য আবার কিন্তু একটু ভিন্ন আছে। তারা জমি বিক্রি করলে ওই জমি বিক্রিত অ্যামাউন্টের উপর 15% হারে সে ট্যাক্স দিবে, মানে যে নেট প্রফিট হয় আর কি, ওইটা ক্যাপিটাল গেইন। কতে বলছে কোম্পানি ব্যক্তিসংঘ ট্রাস্ট ব্যতীত অন্য যে কোনো করদাতা যদি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বা সিকিউরিটিজ বিক্রি করে লাভ করে তাহলে সেই মূলধনী আয়ের 15% কর দিতে হবে। মানে এই তিনটা, কোম্পানি ব্যক্তিসংঘ ট্রাস্ট ব্যতীত অন্য যে কোনো করদাতা যদি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার সিকিউরিটিজ, এখানে একটু ভুল হয়েছে মনে হয়, শিডিউল। একটু স্বতন্ত্র তফসিলটা দেখে নিই, কনফ্লিক্ট লাগতেছে। পঞ্চম তফসিল, ষষ্ঠ তফসিল, সপ্তম তফসিল। কোম্পানি ব্যক্তিসংঘ ট্রাস্ট কর্তৃক অর্জিত মূলধনের 15% ওকে কোম্পানি ব্যক্তিসংঘ ট্রাস্ট ব্যতীত অন্যান্য করদাতার স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হতে অর্জিত মূলধনী আয়ের উপর 15%। ঠিক আছে, কোম্পানি ব্যক্তিসংঘ ট্রাস্ট ব্যতীত অন্যান্য করদাতার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হইতে অর্জিত মূলধনী আয় ব্যতীত অন্যান্য মূলধনী আয়ের ক্ষেত্রে, যে ক্ষেত্রে মূলধনী পরিসম্পদ অর্জন বা প্রাপ্তির অনধিক 5 বৎসরের মধ্যে পরিসম্পদ হস্তান্তর হয়, সেই ক্ষেত্রে এরূপ মূলধনী আয় মোট আয়ের অন্তর্ভুক্ত হইবে এবং মোট আয়ের উপর নিয়মিত হারে কর আরোপ হবে। তো এটা বিষয়টা হইলো, যখন একটা কোম্পানি তার কোনো অ্যাসেট বিক্রি করে তার উপর 15% হারে ট্যাক্স দিবে, আর সাধারণ ব্যক্তির ক্ষেত্রে যখন কোনো ল্যান্ড সেল করে সেটা ফাইনাল ট্যাক্স, তার জন্য বাড়তি কোনো ট্যাক্স গুনতে হবে না যদি ওইখানে ট্যাক্স দিয়ে আসে। এখন এখানে আমরা একটু আগে দেখলাম যে ট্যাক্স যদি উনি নাও দেয়, আলটিমেট উনি সুবিধা ভোগ করে কিভাবে, এই যে ট্রেজারি চালানটা, সরি এই চালানটা হয়, ট্রেজারি চালানটা এখন নাই, এই চালানটা বেসিক্যালি বিক্রেতার নামে হয়। যদি ক্রেতার নামে হইতো তাহলে কিন্তু এই সুবিধা নিতে পারতো না, বিক্রেতার নামে হয় বিদায় এই সুবিধাটা নিতে পারে। এবং এটা 163 উপধারা 11 অনুযায়ী ফাইনাল ট্যাক্স করেছে। কার জন্য? স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য। ইনকাম ট্যাক্স আগে এটা এসআরওর মাধ্যমে দেয়া ছিল, এখন আর এসআরওর মাধ্যমে না, এখন একেবারে ডিরেক্ট আইনে সংযোজন করা হয়েছে। এবার আপনাদের কর আইনজীবীর জন্য একটা মানে পরিবর্তন আসতে পারে 327-এর, যেটা মানে অ্যাডভোকেটরা, যদি এখানে কেউ অ্যাডভোকেট থেকে থাকেন কষ্ট পায়েন না, তারা এটা নিয়ে ভেটো দিয়েছে যে কর আইনজীবী লেখা যাবে না। কেন আইনজীবী লাগবে? গত বছরও দিয়েছিল, রিট করেছে, কাজ হয় না, খারিজ করে দিয়েছে। পরে
এই বছরও তারা অনেক পারাপারি করতেছে, কেন কর আইনজীবী লিখবো? আপনারা তো আইনজীবী, আর এটা তো কর আইনজীবী, এটা এত ওনাদের এত কষ্ট কেন জানি না। তো দাদা কি পরিবর্তনটা আনবে, করাঞ্জলির বদলে কি লিখবে? বলতেছি, তো এই 163 উপধারার 11তে সম্পত্তি হস্তান্তর হইতে অর্জিত মূলধনী আয় যে কোনো স্বাভাবিক ব্যক্তি, ন্যাচারাল পার্সনের জন্য এটা চূড়ান্ত কর হিসেবে গণ্য করা হয়েছে, যার জন্য আর তাকে বাড়তি ট্যাক্স দিতে হবে না। কিন্তু এখানে দেখেন, এই যে যেগুলো চূড়ান্ত কর করছে, যে কোনো স্বাভাবিক ব্যক্তি, যে কোনো স্বাভাবিক ব্যক্তি, এখানে বলছে যে কোনো ব্যক্তি, রপ্তানি বিপরীতে প্রাপ্ত নগদ ভর্তুকি যে কোনো ব্যক্তি। এই ব্যক্তি মানে দুইটা মিনিংস, একটা হলো আমরা ন্যাচারাল পার্সন মানুষ, আর একটা হলো কৃত্রিম ব্যক্তি, কোম্পানি, ফার্ম, ব্যক্তি সংঘ, যেটাই হোক, ট্রাস্ট, এরা হলো কৃত্রিম ব্যক্তি যাদের নামে টিআইএন হয় বেসিক্যালি। তো এখানে দুইজনই সুবিধা পাবে, এখানেও দুইজনই সুবিধা পাবে, কিন্তু এখানে একজন, যখন কোনো স্বাভাবিক ব্যক্তি তখন একজন সুবিধা পাবে। কাজেই এই জমি বিক্রির ক্ষেত্রে কোনো কোম্পানি সুবিধা পাবে না, পাবে স্বাভাবিক ব্যক্তি। 327-এ এবার হলো ওই যে প্রতিনিধির যে সংজ্ঞা আছে, এখানে একটু পরিবর্তন নিয়ে আসবে। এবার যে সার্কুলার হয়েছে দেখেন, কর আইনজীবী ডিরেক্ট লিখা। তো গত বছর তো আইটিপি শব্দটা লিখা ছিল, এখন আর হইলো আইটিপি, এবছর সার্কুলারে ছিল না। ওনাদের যে কেন দাদা মনে এত কষ্ট, গত বছর দুইবার রিট করছে, একবার পরীক্ষার আগে একবার সার্টিফিকেটের আগে, এই কারণে সার্টিফিকেট দিয়ে দেরি হয়েছে, দুটোটাই খারিজ হয়েছে। হুম। সম্ভবত তারা বলতে চাচ্ছে যে অ্যাডভোকেট লিখতে পারবে না, সেটা তো আমরা এই এটা লিখতেছি। কি অ্যাডভোকেট লিখে কেউ? ওটা না, লেখাই এটা তো ট্যাক্স লয়ার। জি। তো ওনাদের কেন এই যে হাজিরার জন্য অনুমতি তো প্রতিনিধি। কোনো করদাতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইদার উদ্দেশ্য পূরণকল্পে অনুমোদিত প্রতিনিধি অর্থ এইরূপ কোনো ব্যক্তি যিনি করদাতার পক্ষে উপস্থিত হইবার জন্য লিখিতভাবে অনুমোদিত এবং যিনি পূর্ণকালীন নিয়মিত কর একজন কর আইনজীবী। এটাতে না, একটা আছে কর আইনজীবী হিসেবে, মানে ডিরেক্ট তাদেরকে এখানেই ভাষাগত চেঞ্জ নিয়ে আসতেছে, এনে ডিরেক্ট কর আইনজীবী হিসেবে তাদেরকে কাউন্ট করবে। এটাই হলো এবার বাজেটের মধ্যে আসার কথা, আলোচনা হয়েছে। ওকে। আর স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে এই ট্যাক্স রেট কত হবে, এটা নিয়েও একটু ক্যালকুলেশন আছে, এটা একটু দেখে, এটা একটু গুরুত্বপূর্ণ কিভাবে এই ক্যালকুলেশনটা করবেন। কোম্পানির ক্ষেত্রে তারা কখনো ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে কোনো সুবিধা পাবে না। গেইন, তাদের স্ল্যাব হইল 15% ট্যাক্স রেট। এখন সে যদি 10 লাখ টাকা এখানে কোনো ক্যাপিটাল গেইন হয়, তার উপর ফ্ল্যাট 15%, সে এখানে ফ্ল্যাট 15% ট্যাক্স দিবে। কিন্তু একই ক্ষেত্রে যদি আমাদের মতো ন্যাচারাল পার্সন হয়, মানুষ হয়,
ন্যাচারাল পার্সন ক্যাপিটাল গেইন পার্সেস ভ্যালু PURCSS পার্সেস 5 লাখ রেজিস্ট্রেশন এক্সপেন্স 1 লাখ পার্সেস ডেট দিলাম ধরেন 2020/12/2019 21 এই জায়গাটা সেল হলো সেলস 25/04 আজকে হলো 29/04/2026 সেলস 20 লাখ টাকা আর রেজিস্ট্রেশন ডিড ভ্যালু 10 লাখ টাকা ক্যাশ রিসিভড 5 লাখ টাকা ব্যাংক রিসিভ 15 লাখ টাকা এই ঘটনা ঘটে না জি জি মানে যা বিক্রি করে ক্যাশেও পায় ব্যাংকেও পায় আবার অনেক সময় শুধু ক্যাশে পায় অনেক সময় পুরো ব্যাংকে পায় এরকম ঘটে না জি এখানেই হলো একটা বিশাল মাইল পেস হ্যাঁ এই মাইল পেসটাই হলো জটিলতায় পড়তে হয় ট্যাক্সের জন্য জমি বিক্রি করছে 20 লাখ টাকা সে ডিড ভ্যালু করছে কত 10 লাখ টাকা এখন 10 লাখ টাকা ডিড ভ্যালু করার ফলে বাকি 10 লাখ টাকা সে অন্যভাবে পাইছে অন্যভাবে পেয়ে ধরেন এর মধ্যে ব্যাংকে পেয়েছে 10-15 লাখ ক্যাশ নিয়েছে 5 লাখ তো এখন এই কম্পিটিশনটা যেভাবে হবে প্রথমে দেখতে হবে সে জমির দলিল মূল্যের চেয়ে বেশি নিয়েছে কিনা এটা মাইনাস এটা 5 লাখ টাকা এক্সট্রা ব্যাংক রিসিপ্ট ক্যাশ রিসিপ্টের ক্ষেত্রে এটা হলো একটু অনেকেই অ্যাভয়েড করতে পারে ক্যাশ রিসিপ্ট 5 লাখ এই মোট 10 লাখ টাকা সে দলিল মূল্য বাইরে নিয়েছে এখন এখানে কি বলছে দেখেন যদি 5 বছরের মধ্যে সম্পদ বিক্রি করে সম্পদ কেনা বা অর্জনের 5 বছরের মধ্যে যদি তা বিক্রি করা হয় তাহলে যে লাভ হবে তা করযোগ্য আয় হিসেবে মোট আয়ের সঙ্গে যোগ হবে এবং স্বাভাবিক আয়কর স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে 5 বছরের মধ্যে বিক্রি করলে স্বাভাবিক আয়কর স্ল্যাব আর যদি 5 বছর পরে হয় তাহলে 15% স্ল্যাব তো এই যে জায়গাটা যখন বিক্রি করা হইতাছে সে ক্রয় করছে 21 সালের ডিসেম্বর মাসে বললাম 21 শেষ 22 23 24 25 26 সালের আজকে 29 তারিখ তার মানে ধরেন 4 মাসই ধরেন এভারেজ 5 বছর হয় নাই 5 বছর না হওয়ার ফলে তার ট্যাক্সের স্ল্যাব কোনটা হইলো 15 না স্ল্যাব অনুযায়ী তার ইনকামের যে স্ল্যাবে পড়ে ওই স্ল্যাব স্ল্যাব না অনুযায়ী ট্যাক্স রিকোয়ার্ড অ্যাজ পার স্ল্যাব
আর যদি এটা 5 বছর ক্রস করতো তাহলে কি হইতো? ফ্ল্যাট 15%। ফ্ল্যাট 15%। তো এখন হইলো, সে যেহেতু এই ঘটনা ঘটাইছে, দলিল মূল্য হচ্ছে বেশি নিচ্ছে, এই 10 লাখ টাকা কে তার যেই স্ল্যাবে পড়ে ওই স্ল্যাব অনুযায়ী ট্যাক্স গুনতে হবে। তার যদি 20% স্ল্যাবে পড়ে, তাকে এই টাকার উপর 20% ট্যাক্স দিতে হবে, 2 লাখ টাকা। যদি 15% পরে 15% অনুযায়ী 1.5 লাখ টাকা দিতে হবে। কিন্তু সে যদি 10 লাখ টাকা বিক্রি করে, 10 লাখ টাকায় ডিড ভ্যালু করে, তখন কোনো ইস্যু আছে কিনা? তখন কোনো ইস্যু নাই। ঠিক আছে? না, টাকাটা যদি তখন ক্যাশে নেয় তাহলে তো কোনো ট্যাক্স থাকবে না, সেক্ষেত্রে তো ট্যাক্সের হ্যাঁ, কোনো ইস্যু আসবে না। হ্যাঁ, তখন কোনো ইস্যু নাই। সে জমি যেই টাকায় বিক্রি করছে দলিল মূল্য সেইটাই, এবং সোর্সে যেই ট্যাক্স দিয়ে আসছে সেটাই তার ফাইনাল ট্যাক্স। এইটুকু তো বুঝছেন? কখন ফাইনাল ট্যাক্সে পরিবর্তন, মানে কাজ হবে, সোর্সে যেই ট্যাক্স দিয়ে আসছে সেই ট্যাক্স দিয়েই সে হোয়াইট মানি করতে পারবে, তখনই যখন দলিল মূল্য অনুযায়ী সে টাকা রিসিভ করবে। সেটা কিন্তু প্রুফ থাকতে হবে। যদি পুরোটা ক্যাশে নেয়, মানে 1 কোটির এই বাকি টাকা পুরোটাই সে ক্যাশে নিল, 10 লাখ টাকা ক্যাশে নিল, আর 10 লাখ টাকা ব্যাংকে নিল, ধরেন মিলে গেছে, এক্ষেত্রে কোনো জটিলতা নাই, কারণ ক্যাশেরটা প্রুফ করাটা খুব টাফ। আর পুরোটাই যদি ক্যাশে নেয় তাহলে তো আরো কোনো ইস্যু নেই, হ্যাঁ, ধরতে পারবে না। কিন্তু যদি ঘটনা এটা ঘটে যে সে 20 লাখ টাকাই ব্যাংকে নিল, তখন কিন্তু সে আর মাপ পাবে না। তার এখন হয়তো বেঁচে যাবে, কিন্তু যখন ধরা পড়বে যে এই 20 লাখ টাকা আপনার কোথা থেকে আসছে, এই 20 লাখ টাকার প্রুফ দিতে হবে। আমি একটা ফাইল দেখাই, গোলাম মুস্তফা, গোলাম মুস্তফা ওনার ফাইল অডিটে পড়ছে, ওনার ব্যাংক যে চিঠি আসছে যে ওনার ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে, সামারিটা দেখায়, ওনার ব্যাংকে জমা হয়েছে আপনার 25,34,930 টাকা। উনি চাকরি করে, উনি চাকরি থেকে আয় হয়েছে মাত্র এই 6,27,941 টাকা। জমা হয়েছে 25,30,000 টাকা, 34,000 টাকা। তো এই টাকা কোথা থেকে আসলো? যখন রিটার্ন সাবমিট করছে কোনো ব্যাপার না, দিয়ে দিছে। যখন অডিটে পড়ছে তখন হলো এই রে, আমার তো ভুল হয়ে গেছে, এগুলা তো ঠিক হয় নাই, কেরকারানি শুরু হয়েছে। তখন তখন এই অডিটের সময় এই যে জবাব দিতে যায় 23 সালের, এখন হলো 26 সাল, এগুলোর প্রত্যেকটা হিস্ট্রি খুঁজে বের করে যতটুকু সম্ভব প্রুফ সহ জমা দিয়ে বাঁচা গেছে। তখন এই ক্ষেত্রে যদি উনি একটা জমি বিক্রি করতো, এর আগের বছর কিন্তু ওনার জমি বিক্রি ছিল, তো জমি বিক্রি করতো এবং ওই জমি টাকা পুরোটা ব্যাংকে আসতো আর রেজিস্ট্রেশন খরচ কম থাকতো, তখন কি সে মাপ পাইতো? পেনাল্টি সহ তাকে দিতে হইতো। এই জন্য যখনই ঘটনা ঘটবে তখন এটা সলভ করে ফেলা লাগবে, পরে হইলো এটা আরো বেশি ফোরা হবে। আর এখন তো প্রচুর চাপে আছে, বেশি বেশি হবে। আর যদি এটা 5 বছরের বেশি হইতো ফ্ল্যাট। এরকম আমার এক ক্লায়েন্ট কত টাকা জমা দিছে জানেন? ওনার জায়গা কেনা ছিল, এখানে কিন্তু ওই যে জায়গা কেনা বেচার কোনো ইফেক্ট নাই, ক্যাপিটাল গেইন এটা হলো আপনার অ্যাসেটে যেই ইফেক্ট করে, নেট অ্যাসেটে যেই ইফেক্ট করে, কত ক্যাপিটাল গেইন হইলো। কিন্তু ট্যাক্সের ইফেক্টটা করে ক্যাপিটাল গেইনের এই সেলস ভ্যালুর উপর, ট্যাক্সের ইফেক্ট সেলস ভ্যালুর উপর। কারণ সোর্সে যে ট্যাক্স কেটে রাখে আমরা ওই যে দেখলাম, কিসের উপর ভিত্তি করে দেখেছেন না? জমির দলিল মূল্যের উপর, অথবা শতাংশ প্রতি টাকার উপর, অর্থাৎ বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে আপনার এখানে ট্যাক্স আরোপ হয়। যার জন্য ক্যাপিটাল গেইনের এখানে কোনো, এই পার্সনের ক্ষেত্রে কোনো ইফেক্ট নাই। বুঝতে পারছেন? হ্যালো? জি দাদা। স্যার বুঝতে পারছি। তো এই জন্য যখন আপনারা কাজ করবেন তার ব্যাংক স্টেটমেন্টটা লিস্ট ভালো করে দেখবেন। যখন এই জমি বিক্রি টক্রি মানে সব মিলে প্রত্যেকটা ফাইলের জন্য প্রথম কাজ হয়েছে ব্যাংক স্টেটমেন্টটা, তার ক্রেডিট কত আছে, ডেবিট পরের ইস্যু, আগে ক্রেডিট। তো সে ক্রেডিট অনেক ধরেন লেনদেন করছে, 1 কোটি টাকা লেনদেন হয়ে গেছে। 1 কোটি টাকার মধ্যে আপনি আগে দেখবেন যে এই 1 কোটি টাকা তো হওয়ার কথা না, কি ঘটছে। তো কি ঘটতে গেলে এমন অনেক ফিগার দেখবেন যে তার
ডেবিট ক্রেডিটে কন্ট্রা এন্ট্রি আছে, এমন হতে পারে চেক বাউন্স করছে, চেক বাউন্স করার ফলে এটা হচ্ছে এখানে একটা ফিগার বেড়ে গেছে, তো এটা ট্র্যাক টাকা, তো এই সমস্ত ফিগার বাদ দিলে অন্য যে অ্যামাউন্টটা, ওই অ্যামাউন্টের সাথে তার ইনকামের সাথে পার্থক্য কতটুকু, সেই অনুযায়ী আপনাদেরকে স্ট্যাটাস নেওয়া লাগবে যে তার যদি বাড়তি ঢুকে থাকে এটা কিভাবে আপনি প্রুভ করবেন যাতে সে বেঁচে যায়। ট্যাক্স তো কেউ দিতে চায় না, এটা তো আগে বলছি, এটা রিয়েলিটিতে তাই। সেই জন্য আপনাকে মেকানিজম করে প্ল্যানিং করে মানে এমন হবে বিষয়টা যে যাতে সরকারও লুজার না হয়, ট্যাক্স পেয়ারও লুজার না হয়, এরকম একটা মিডফিল্ডে দাঁড় করাইতে হবে আপনার স্ট্র্যাটেজি বা আপনার পলিসি, আপনার প্ল্যানিং, এভাবে যেক্ষেত্রে দুইজনের একজনের ভুক্তভোগী না হয় এবং আপনি একজন দাদা আমি সফল ট্যাক্স লয়ার হিসেবে ইমপ্লিমেন্ট করতে পারেন নিজেকে। বলেন। জি জি দাদা, ওই যে আমি অনেকের ফাইলে দেখছি যে প্রতি বছর মৌজা মূল্যটা আপডেট করে, সেটা দেখা যায় যে ক্রয় মূল্যের থেকে অনেক হায়ার হয়ে যেতেছে, সেই ক্ষেত্রে করণীয় কি? ভুল ভুল, এই যে আইনে কি বলছে এটা তো দেখাইলাম, মানে স্পষ্ট লেখা আছে, কোনো ভ্যালুয়েশন করা যাবে না। না, ওই যে ওনারা বলে যে এইখানে তো ক্রয় মূল্যের বিষয়টা পাশের লাইনে তো প্রেজেন্ট ভ্যালু দিতে বলছে, যেমন প্রতি বছর করে কি মৌজা মূল্য দেখে দেখে জমির মূল্যটা বাড়ায়, আবার ক্রয় মূল্যের ক্ষেত্রে সেই দলিল মূল্যটাই রাখছে। বুঝতে পারছি, কিন্তু আপনি যেটা করবেন, আপনি কোনটা করবেন, আইনে কি বলছে? আইনে যেটা বলছে সেটাই করবেন। এরপরে আপনার আরেকটা হচ্ছে ক্যাপিটাল গেইন হয় আরেকটা চ্যানেলে, সেটা হলো শেয়ার বিক্রি করে। তো শেয়ার বিক্রির ক্ষেত্রেও, শেয়ার বিক্রি থেকে যদি কোম্পানি শেয়ার বিক্রি করে প্রফিট করে, তাকে তাকে 15% ট্যাক্স দিতে হবে। কিন্তু আমাদের জন্য, স্বাভাবিক ব্যক্তির জন্য ওইখানে সুবিধা আছে কত, 50 লাখ টাকা পর্যন্ত অব্যাহতি। কত টাকা? অন্যান্য যা আছে তার তার 50% রেট, তাতে 15% ট্যাক্স দিতে হবে, আর আমাদের জন্য 50 লাখ টাকা পর্যন্ত আমরা মাপ পাবো। এর বেশি হইলে ওই 15% স্ল্যাবে পড়বে। এখন কটা প্র্যাকটিস করি, এই জিনিসগুলোই বেসিক্যালি ক্যাপিটাল গেইনের মধ্যে পড়ে। এখন আরো কিছু প্রশ্ন আছে যে আমরা আর কি ধরনের, যেমন গোল্ড বিক্রি করলে কি হয়, এটা আসে না, এটা তো একটা ক্যাপিটাল অ্যাসেট, তো এটার ক্ষেত্রে কি হবে? তো এটার ক্ষেত্রে করতে হবে সেকশন তো ভুলে গেলাম।
পরিবেশ অন্য কোনো সরবরাহ অনেক সময় সহজ জিনিসটা মনে আসে না। ওইটা হলো যেগুলো ব্যবহার্য সম্পত্তি সেগুলো বিক্রি করে ক্যাপিটাল গেইন হয় না, হ্যাঁ, সেটার উপর ট্যাক্স দিতে হয় না। কিন্তু ধরেন এই স্বর্ণালংকার, স্বর্ণালংকার মানুষের ব্যবহার্য, গাড়ি মানুষের ব্যবহার্য, ফার্নিচার ফিকচার, এগুলো হলো আমাদের ব্যবহার্যের জন্য। এগুলো থেকে যেটা হয় এটা ধরেন আপনার অ্যাসেট বেড়ে যায়। যেমন আগে অধিকাংশ ফাইলেই ধরেন একেবারে 99.99% ফাইলেই কি করতো, গোল্ড দেখাইতো, মূল্য দিত না, লিখতো মূল্য অজানা, মানে উপহার স্বরূপ প্রাপ্তি, এরকম পাইতেন না যারা কাজ করেন। জি স্যার, অনেক এরকমই। পাইছি দাদা এরকম। তো এইটা যেহেতু এটা হইতো, এইটা হইলে মানুষ কি করতো, এটা যখন ফাইলটা অডিটে পড়তো, এই যে স্বর্ণ বেশি দেখায় তাদের একটা অ্যামাউন্ট ট্যাক্স করে দিত। কিভাবে? ধরেন 25 ভরি স্বর্ণ দেখাইছে, তো এরা 25 ভরি মানবে না, বলে যে ঠিক আছে আপনি গিফট হিসেবে 25 ভরি কে দেখাইছে, কে দিছে আপনাকে তার ফাইল দেখান। তার ফাইল তো আর সম্ভব না, ওকে। তাহলে ধরে নিলাম যে আপনার 15 ভরি আপনি উপহার পেয়েছেন, আর 10 ভরি আপনার ডিজেলও করা হলো, তা 10 ভরির বাজার মূল্য ধরে ওই টাকার উপর ট্যাক্স করে দেয়। আর যদি ওইরকম কিছু না হইলো, এখন এই 25 ভরি ফাইলটা পরে অডিটে পড়লো, অডিটে পড়লে তখন তাদের যেহেতু এই বিক্রি করে টাকা আয় করতেছে, বিক্রি করে টাকা তার 5 ভরি বিক্রি করলো, এখন ধরেন 2 লাখ টাকা স্বর্ণের ভরি, 10 লাখ টাকা সে হোয়াট মানি করতেছে কোনো ট্যাক্স না দিয়ে। এইটা আর হলেও সহ্য হয় না। মানে ট্যাক্সের ফাইলে এই পরিমাণ গোল্ড আছে, বিক্রি করলে ধরেন বাংলাদেশে একটা বাংলাদেশ কিনে ফেলা যাবে। তো এইটা আর হইলে সহ্য হয় না। এখন এই ফাইল আপনার কোয়েরি শুরু হয়, অডিট শুরু হয়, এটা কিভাবে হইলো এই ঝামেলা শুরু করে দেয় অডিট পরেই। ওদের চোখে পড়লেই অডিট পরে যে গোল্ড বিক্রি করছে ট্যাক্স ছাড়া। এটা এটা কি আনঅফিসিয়ালি ঘটনাটা ঘটে। যদিও এখানে বলা আছে যে ক্যাপিটাল গেইন যদি নিত্য ব্যবহার্য, মানুষের ব্যবহার্য কিছু জিনিস বিক্রি করে, ওইখান থেকে এটা হবে না। এটা ক্লোজটে পাইতেছি না এখানে। তো এটার ক্ষেত্রে আর ট্যাক্স আরোপ করতে পারবে না। আর অন্য অন্যগুলোর ক্ষেত্রে এটা অবশ্যই হবে। জাস্ট এই বিষয়টা আর কি এখানে এই সংজ্ঞাতেই লেখা আছে। ওইটা খুঁজে বের করেন তো একজনে, আমার তো মনে পড়তেছে না। খেলাপি কথা গবেষণা উন্নয়ন কততে ছিল কোন কর্মচারী চাকরি? তহবিল দাতব্য। তখন তাদের দ্বারা ওই যে কোয়ান্টিটির দিক দিয়ে যখন ঝামেলা শুরু করে দেয় আর কি। হুম, হ্যাঁ হ্যাঁ, ওই যে ট্যাক্স ছাড়া যে হয়েছে এই জন্য ঝামেলা শুরু করে দেয়। হয় সরকারি পোশাকে টাকা জমা দেন, নাহলে আমার পকেটে টাকা জমা দেন, দুইটা একটা করেন। আপনি এত সুবিধা ক- নিতে আছেন, আমাকে কিছু দিবেন না, এটা তো হয় না। ওই কয়েকজনের ফাইল দেখছি দাদা 50 ভরি করে দিছে। হুম। কারবার, বাজার মূল্য, বার্ষিক মূল্য, বিক্রয়লব্ধ অর্থ, বিক্রয়লব্ধ অর্থ, পরিসম্পত্তি বিক্রয় হইলে উক্ত পরিসম্পত্তি বিক্রয় অর্থ ন্যায্য বাজার মূল্য দুইয়ের মধ্যে যাহা অধিক বিনিময় হস্তান্তরের সম্ভাবনা, বিক্রয় সম্পত্তি হস্তান্তর বিনিময়।
আচ্ছা, আমি পরে এটা একটু দেখে দিব না, সময় লস করলাম। ঢোকা জানে গতকালকে তো ঢুকতে পারি নাই, সার্ভারে খুব সমস্যা ছিল। ডাবল ওয়ান। ক্যাপিটাল গেইন। কোন কোন ক্ষেত্রে ক্যাপিটাল গেইন হয়? ট্রান্সফার অফ প্রপার্টি, ল্যান্ড অনলি। তো আমরা উদাহরণগুলো দেখি আর এখানে কি কি আছে। যখন আপনি ল্যান্ড সেল করবেন তখন ট্রান্সফার অফ প্রপার্টি ল্যান্ড অনলি, ল্যান্ড বিক্রি করলে টিক দিয়ে আপনি প্রসিড করবেন। নতুন একটা এই যে খটকা লাগিয়ে দিছে, আগে একাধিক সিলেক্ট করা যাইত, টিক দিয়ে যাইতে হয়। ট্রান্সফার অফ প্রপার্টি হাউস অ্যাপার্টমেন্ট, তো আগে ল্যান্ড দেখি কি কি আছে। ডেসক্রিপশন অফ দ্য প্রপার্টি, এই ডেসক্রিপশনটা আপনি দিবেন ওই জমির ঠিকানাটা, দলিল নাম্বার থাকলে দলিল নাম্বার পরে আসে, জমির ঠিকানাটা দিয়ে দিবেন। তারপরে হয়েছে লোকেশন অফ দ্য প্রপার্টি, কোন এরিয়ার মধ্যে পড়ে, সিটি কর্পোরেশন এরিয়া, টোটাল এরিয়া ধরেন 5 ডেসিমেল, ডেট অফ অ্যাকুইজিশন কত তারিখে পারচেস হয়েছে, টিআইএন অফ বায়ার, বায়ারের টিআইএন নাম্বার। এই বায়ার টিআইএন নাম্বার ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয় আগের ফাইলগুলোতে, এখনো টিআইএন নাম্বার দেয় না, তো তখন জটিলতা পড়তে হয়। অনেক সময় শূন্য শূন্য দিলে নেয়, আবার অনেক সময় নেয় না, কখনো পরবর্তীতে নেয় না, 12 ডিজিট দিলে আবার নেয়। সেলস ডিড নং, বিক্রয় দলিলের যে নাম্বার আছে, এই যে দলিলটা আমরা যেটা দেখলাম, ওই দলিলের নাম্বারটা এখানে বসাইতে হয়। ডেট অফ সেল ডিড, যেই তারিখে বিক্রি হয়েছে ওই তারিখটা, সাব রেজিস্ট্রার অফিসের নাম, সেলস ডিড ভ্যালু, এরপরে অটোমেটিক্যালি আপনার কাউন্ট হবে। তো এটা আমরা দেখি একটা উদাহরণের মধ্যে যে কি ঘটে। এই যে আমরা একটু আগে ফর্মুলাটা করলাম, এই ফর্মুলাটাতেই ওই ওই দলিলটাই বসাইছেন। কম্পিটিশন হয়। 5 বছরের মধ্যে হইলে কি হবে, অটোমেটিক্যালি কম্পিটিশন হয়। মিস্টার ক একটি ফ্ল্যাট, এটা একটা জমি দেখি, আমার বাবার কাছ থেকে আছে, আমি জমি দিছি, ফ্ল্যাট বিক্রি করে এমনি করি। তো একজনে জমি বিক্রি করে সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে 5%, ডেট অফ অ্যাকুইজিশন ধরলাম আমরা 2021 সালে, ওই জমিটাই দেখায় যেটা আমরা কথা বলছি, 20-12-2021, 20-12-2021।
বায়ারের 3 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সেলস ডিড নং দিলাম, ওই দলিল নাম্বারটা তো দলিলের মধ্যে লেখা আছে, ওই নাম্বারটা, ডেট অফ সেল ডিড আজকের ডেট, আজকে গত অর্থ বছরের ডেট দিলাম। সাব রেজিস্ট্রার অফিস মতিঝিল, সেলস ডিড ভ্যালু 20 লাখ, এক্সেস অ্যামাউন্ট রিসিভড ওভার ডিড ভ্যালু, এই যে আমরা যেটা কম্পিটিশন করলাম, ডিড ভ্যালু হলো 10 লাখ, তাহলে আমি এক্সট্রা কত নিয়েছি, আরো 10 লাখ, মোট 20 লাখ। এক্সেস অ্যামাউন্ট যখনই আমি ফিগার বসাবো তখনই কোন চ্যানেলে আসছে, মানে কোন ব্যাংকিং চ্যানেলে আসছে, কোন ব্যাংকে আসছে সেই তথ্য যাবে। যখন শূন্য থাকবে তখন কিন্তু আসে না, দেখেন এগুলো ব্ল্যাক করা, এখানে কোনো ডাটা এন্ট্রি করা যায় না। কিন্তু যখনই আমি ফিগার দিব তখনই ব্যাংকের কথা চলে আসে, দেখলাম 10 লাখ। তো 10 লাখ, তাহলে এই 10 লাখ টাকা কোথায় আসছে, তখন এখানে কিন্তু ব্যাংকের অপশন দেয়া আছে, ক্যাশের অপশন দেয়া নাই একটা, মানে কি, এটা ফাঁক। যদি ক্যাশের অপশন দেয়া থাকতো সে তো ক্যাশও নিতে পারে, ব্যাংকও নিতে পারে। এটা দরকার ছিল এবছর পরিবর্তন আনে কিনা। তো এখানে আমরা যদি দেখি তার কত টাকা, তার 5 লাখ টাকা ব্যাংকিং চ্যানেলে নিয়েছে। ব্যাংক 10 লাখ ক্যাশ রিসিভ, ব্যাংক রিসিভ শূন্য, পুরোটাই দেখাই। ব্যাংক রিসিভ 20 লাখ, তার 10 লাখ টাকা বাড়তি টাকা ব্যাংকে নিয়েছে, এই 10 লাখ টাকার ইনফরমেশন আমরা এখানে দেব। কস্ট অফ অ্যাকুইজিশন কত কেনা ছিল, 6 লাখ। ট্যাক্স ডিডাকশন অ্যাড সোর্স 20 লাখ টাকার, ধরেন 6% হলে 6 দুগুণে 12, 1,20,000 টাকা বসাইলাম। ক্যাপিটাল গেইন 14 লাখ টাকা হয়েছে, কিভাবে, তার কেনা ছিল 6 লাখ টাকা, বিক্রি করছে 20 লাখ টাকা, দুইটার গ্যাপ 14 লাখ টাকা, 14 লাখ টাকা ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন এক্সেস অ্যামাউন্ট রিসিভ 10 লাখ টাকা, হ্যাঁ, টোটাল ক্যাপিটাল গেইন 14 আর 10 24 লাখ টাকা, ঠিক আছে, বসায় দিছে। এখন ট্যাক্স কম্পিটিশনে দেখি কি ঘটনা ঘটে। $22,30,950 টাকা, 24 লাখ টাকা ইনকাম দেখাই দিল। ওই যে দেখাইছে 1 লাখ, 20,000 টাকা সোর্সের ট্যাক্স কেটে রাখছে সেটা আসছে, আর এখানে 60,000 টাকা, 1,80,000 টাকা। 1,80,000 টাকা কিভাবে, আমরা এবার একটু দেখি যেটা ফিগার মিলে কিনা। ট্যাক্স কম্পিটিশন ভেরিয়াস, আমি যেহেতু মহিলা 4 লাখ, তারপরে 1 লাখ, তারপরে 4 লাখ, 5 লাখ, 0, 5, 10, 15, কত হইল, 14 লাখ। আর 20, আর বাকি থাকলো কত, 10 লাখ, 24 লাখ, 5 লাখ, মিলল না তো।
লক্ষ 80 কেমন করলো? চার লাখ, 10 লাখ, 4 লাখ, 50। 20 লাখ দেই। 9, 9, 10, 14, 20 লাখ। কোন মিলে ধরলো তারা? এটাই তো মিলে না। 21 আর 25, 4 বছর। ডেটটা চেঞ্জ করি। আমার এখানে কারেন্ট চলে গিয়েছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, শুনতে জি পাচ্ছি। দাদা শোনো, জি শুনতে পাচ্ছি। আমরা একটু ডেটটা চেঞ্জ করে দেখি। কি? না, না, $24 লাখ। এখন করলো 2,70,000। $10 লাখ। ও, আমি তো ভুল করছি। হ্যাঁ ঠিক আছে, আগেরটাই ঠিক ছিল। আমি তো 14 লাখ করতেছি, 14 লাখ তো না আমাদের। ইয়ে কোনটা যেটা হলো দেখাই নেই আমরা, দলিল মূল্যের বাইরের অ্যামাউন্টটা। ক্যাপিটাল গেইন বলতে বলতে খালি ক্যাপিটাল গেইন ধরতেছি। হ্যালো, ওই যে ক্যাপিটাল গেইনের মধ্যে ছিলাম তো, বারবার 14 লাখ 14 লাখ করতেছি। আমরা আসলে কোন অ্যামাউন্টটা, এক্সেস অ্যামাউন্টটা, যে অ্যামাউন্টটা অলরেডি আমরা ডিসক্লোজ করি নাই দলিলে,
দলিল মূল্য হলো 10 লাখ টাকা, আমি পাইছি 20 লাখ টাকা, তো 10 লাখ টাকা গ্যাপ, এই 10 লাখ টাকার উপর যে ট্যাক্স আসে সেটা, আর সোর্সে যেটা কেটে আসছে ওটা তো ফাইনাল ট্যাক্স, ওইটা নিয়ে কোনো ইস্যু নাই। তেমনি এটা যদি আরো ধরেন কম বেশি করি, সেক্ষেত্রেও আর একটা পরিবর্তন আসবে। এটা যদি আমি ধরেন জিরো দেই, তো কোনো কথাই নেই, এখানে আর কোনো ইস্যুই থাকবে না। জিরো দিলাম, জিরো দেওয়ার ফলে এটাই আসলে ফাইনাল ট্যাক্স, এক্সেস আর অ্যামাউন্টটা কোনো কি স্যার ট্যাক্স। সবাই দেখায়? এক্সেস অ্যামাউন্ট সে কত যখন বেশি ওই যে ট্যাক্স বাধ্য তার কি হয়, দেখায়? যখন বাধ্য হয়, বুঝছেন, যখন বাধ্য হয়, যেমন আমার একজন ক্লায়েন্ট, ওনার দুইজন হাজব্যান্ড ওয়াইফ, দুইজনই উনি সচিব ছিলেন আর কি। তো উনি, ওনার একটা জায়গা ছিল ড্যামরাতেই, আমার এই এলাকায়। উনি বিক্রি করেছে, কেনা ছিল 12.5 লাখ টাকা, বিক্রি করছে 2 কোটি টাকা, এবং 2 কোটি টাকাই সে ব্যাংকিং চ্যানেলে নিয়েছে। 12.5 লাখ টাকা জায়গা কিনা, 2 কোটি টাকা বিক্রি করছে, 2 কোটি টাকাই ব্যাংকিং চ্যানেলে নিয়েছে। এখন সে ফাঁকি দিবে কিভাবে বলেন? ধরা পড়লেই তো বিপদ। আর ওইটা বেশি হয়েছে, উনি এই জায়গাতে মানে বেঁচে গেছে একটা জায়গাতে, প্রায় 12 সালে না 13 সালে কিনেছে, না সরি 7 সালে কিনেছে, প্রায় 20 বছর। যেহেতু 5 বছরের বেশি হয়েছে, ফ্ল্যাট রেট 15%, তা না হলে যদিও তাদের দুইজনের ফাইল, আপনার ওনারা ট্যাক্স দিয়ে 25-30%-এর ট্যাক্সের স্ল্যাবে পড়তো। 30% ট্যাক্সের দুইজনের নামে। 1 কোটি, একজন মহিলা একজন পুরুষ, 1 কোটি মাইনাস 6,25,000 টাকা তার ফাইলে আছে। 93,75,000 টাকার উপর 23,77,000 টাকা আসতো, আর ফ্ল্যাট হয়ে যাওয়াতে এইটার 15% ট্যাক্স সে দিয়েছে। খুব এটা নিয়ে খুব হতাশ হয়েছে। তার চেয়ে দাদা বেটার 10% ডিসক্লোজ করা ভালো না? না, এই যে মানে এই টাকার উপর উনি এখন দিয়েছে আপনার এই যে 15%, ও ওনার এই ডিসক্লোজ কত করছে, আমি ফাইলটা বের করলেই বুঝতে পারতাম। উনি কত টাকা ট্যাক্স দিল, 20, 19 লাখ না 20 লাখ টাকা ট্যাক্স দিছে। দেখি আমি বের করি। অনেক, মানে এটা ওই যে কষ্ট। দাদা বলছি, ওটা 10% যে ভলেন্টারি ডিসক্লোজার যেটা দেয়, তার চেয়ে বেটার পনেরো না পার্সেন্ট না, বাড়িয়ে। ওইটা দিব কিভাবে, ওইটা ভলেন্টারি ডিসক্লোজার দেওয়ার তো সুযোগ নাই। আর ভলেন্টারি ডিসক্লোজার দিলে কি 10% কে বললো, ওটা স্ল্যাব অনুযায়ী। আর ওনার ঘটনাটা ঘটছে এই বছরই, হ্যাঁ, যার ব্যাংকিং জন্য ব্যাংকিং চ্যানেলে আসা থেকে কি পুরোটা দেখাতে হয়েছে স্যার? একদম। এই যে যদি উনি চেঞ্জ না করে থাকে, মানে এই ঘটনা আপনারা যেটা জানতে চাইলেন আর কি, এরকম ঘটনা কি ঘটায়নি, মানে সৎ মানুষ আছে না কিছু। 220, 935, 148, 914। এই যে ওনার ক্যাপিটাল গেইন দেখছেন, 81,46,895 টাকা। এইটার জন্য যে ট্যাক্স দিয়েছে, চালান তো আছে, এই যে 10,20,586, শুধুমাত্র এই ক্যাপিটাল গেইনের জন্য। বুঝলেন, দুইজনের ফাইলে প্রায় 20 লাখ টাকার বেশি ট্যাক্স দিয়েছে এই ভদ্রলোক। তো এই ঘটনা ঘটে, এটা করতেও আপনার কলিজা লাগে। 10 লাখ টাকা করে দুইজনের ফাইলে, হাজব্যান্ড ওয়াইফ দুইজনের নামেই, দুইজনে 20 লাখ টাকা ট্যাক্স দিছে। তো এই বছর বলে আমি 1 কোটি টাকা ক্রস করছে আমার যে ট্যাক্স পেয়াররা ট্যাক্স দিছে না, আপনার এই শুধু রিটার্নের সাথে 1 কোটি টাকার উপরে হবে যে ট্যাক্স দিয়েছে।
তো যেটা দেখতেছিলাম এইরকম কেস হইলে এরকম হইবে, আর যদি এক্সেস অ্যামাউন্ট আরো ডেট বেশি হলো, 10 লাখ টাকাই ধরলাম, এই 10 লাখ টাকা এবার ডেট বাড়িয়ে দিলাম, ওইটা ডেট বাড়িয়ে দিয়েছি, ডেট বাড়িয়ে দিলে কত আসে, ডেট বাড়িয়ে দিলে ফ্ল্যাট যে গ্যাপটা তার 15%। একটু আগে দেখছিলাম কত, 60,000 টাকা না? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। এখন হবে কত বলেন তো? 1,50,000 কি হবে? 10 লাখ টাকার উপর ডিরেক্ট 15%। একটু আগে ফাইলটা দেখাইলাম, এই ঘটনাটা এটাই ঘটছে, এইভাবেই ওনার ট্যাক্স বাড়তি দিতে হয়েছে। তো এখন আপনার সেটাই, এইরকম ক্ষেত্র যখন ঘটবে তখন আপনারা হ্যালো, স্যার, আমার এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ, বুঝতেছি না এখন আমি। শুনতে পাচ্ছি, এখন মাঝখানে শুনি নেই। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না না স্যার। দাদা, স্ক্রিনশট দেখা যাচ্ছে না, এখন মনে হয় আসতেছে স্ক্রিনশট। হ্যাঁ। তো বললাম এই যে আগে দেখলাম আমরা 60,000 টাকা, এখন হয়ে গেল 1,50,000 টাকা। এটার মূল কারণ কি? মূল কারণ হইলো তখন সে 5 বছর ক্রস করাতে যেই টাকা সে দলিলে দেখায় নাই, বাড়তি টাকার উপর ফ্ল্যাট 15% ট্যাক্স দেবে। আর যদি 5 বছরের নিচে হয় তার স্ল্যাব অনুযায়ী, এবং এটা যদি এই স্ল্যাব যদি এটা যদি পরিমাণ আরো কমে যায়, দেন 5 লাখ টাকা যদি আমরা ধরি, এই 5 লাখ টাকার উপর এখন 5 লাখ টাকা, 5 15 75,000 টাকা তাকে বাড়তি ট্যাক্স গুনতে হবে, 75,000 টাকা। এবং এইটা যদি সে 5 বছর না হয় আরো বেশি হয়, কম হয়, 15, আমরা 25 সালে বিক্রি করছি, 22 সালে দিলাম, এখন সে মহিলা হিসাবে আসবে 10,000 টাকার ট্যাক্স, 5 লাখ টাকা 10,000 টাকার ট্যাক্স আসবে, না সরি 5 লাখ টাকা 5,000 টাকার ট্যাক্স আসবে। 4 লাখের উপর শূন্য, পরে 1 লাখের উপর 5%, 5,000 টাকা। পুরুষ হইলে আসতো 10,000 টাকা। এই অপরচুনিটি এটা। আর যদি এর চেয়ে কম হইতো, 4 লাখ টাকার নিচে হইতো, তার ট্যাক্সই আসতো না, 3,80,000, এখন তার ট্যাক্সই আসবে না। এখন এইরকম হইলে ধরেন ট্যাক্স পেয়ার সুবিধা পাবে যে তার ট্যাক্স আসে নাই, অর্থাৎ সোর্সের যে ট্যাক্সটা কাটা ছিল ওইটাই তার ফাইনাল ট্যাক্স। তো বেসিক্যালি আপনাদের যেটা প্ল্যান করতে হবে, যদি কোনো করদাতা আপনাকে বলে যে আমি একটা জমি বিক্রি করবো বা কিভাবে কি করব গাইড দেন, তো আপনাদের গাইডলাইন এইটা থাকবে যে দলিল মূল্যটা যাতে ব্যাংকিং চ্যানেলে আসে, দলিল মূল্য ব্যাংকিং চ্যানেলে আসলে মিল থাকবে। আর একটু আমি রেকর্ডটা পজ করি। তারপরে আছে ট্রান্সফার অফ প্রপার্টি, হাউস, অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, ল্যান্ড, এগুলো এক ক্যাটাগরির। হ্যাঁ, এটাতে কোনো ইস্যু নাই। সাইনিং মানি আগে ফাইনাল ট্যাক্স ছিল, এখন আর ফাইনাল ট্যাক্স নাই। সাইনিং মানির ক্ষেত্রেও আপনি যেটা টাকা নেবেন এই টাকার উপর আপনার রেগুলার ট্যাক্সের যে স্ল্যাব, এই ট্যাক্স প্রযোজ্য হবে। কম্পিটিশন কম্পেনসেশন এগেনস্ট প্রপার্টি একুইজিশন, গভর্নমেন্ট যখন কোনো ল্যান্ড অ্যাকোয়ার করে নেয়
সেই ক্ষেত্রে ওই টাকার উপর সোর্সের যে ট্যাক্সটা দেওয়া হয় সেটাই ফাইনাল ট্যাক্স। এটার উপরে বাড়তি ট্যাক্স দিতে হবে না। আর এক্ষেত্রে কোনো সুযোগ নাই যে কিছু ক্যাশ নিলাম কিছু ব্যাংক নিলাম, এটার কোনো সুযোগ নেই, পুরোটাই ব্যাংকিং চ্যানেলে আসে, চেকে দেয়। তারপরে ট্রান্সফার অফ শেয়ার লিস্টেড কোম্পানি ইন্ডিভিজুয়াল, যখন আপনি শেয়ার বিক্রি করে কোনো প্রফিট করবেন সেটা। এটার জানি যে আমরা কি 50 লাখ টাকা পর্যন্ত এক্সাম্পটেড আছে। পোর্টফোলিও স্টেটমেন্ট রেফারেন্স ডেট কবে নিয়েছি, গ্রস রিয়েলাইজড গেইন ধরলাম 5 লাখ টাকা, এক্সপেন্স 575 টাকা। ওকে, আগেরটাতে জিরো, কোনো ট্যাক্স ছিল না। এটার ক্ষেত্রেও দেখেন কোনো ট্যাক্স নেই, এক্সাম্পটেড, কোনো ট্যাক্স আসে নাই। এটা কখন আসবে? যখন 50 লাখ টাকা ক্রস করবে। আমরা আরেকটা 5 শুধু সামনে বসায় দিই, 55 লাখ। এই এখন ট্যাক্স আসছে 15% ফ্ল্যাট রেট, যেহেতু ওই খুচরা ফ্র্যাকশনটা খরচটা উঠে দিই। 5 15 75,000 টাকা, 5 লাখ টাকার উপর। এই দেখেন 75,000 টাকা তার ট্যাক্স আসছে। তো এই দুইটা জিনিস আপনারা মোটামুটি কমন পাবেন। তাও তো এখন শেয়ার বাজার থেকে তো আর প্রফিট হয় না, বরং লস হয়। এখন শেয়ার বাজার থেকে যদি লস হয় তখন কি করবেন? লস হলে লস দেখাবেন, কিছু করার নাই। এটা তখনই সম্ভব যখন বিক্রি করা হবে। বিক্রি না করে বাজার মূল্য কমে গেল সেটা কিন্তু হবে না। কারণ এখানে দেখেন ক্যাপিটাল গেইন আর লস। এখন যদি 5 লাখ টাকা লস হয়, আপনি এই লস এখানে তো দেখান যাব না, নিচে, হ্যাঁ নিচে 5 লাখ টাকা লস হইলো। এই 5 লাখ টাকা লস কি হবে? আপনার অ্যাসেটে যাইয়া ইফেক্ট হবে। ওই যে অ্যাসেটে যাইয়া ইফেক্ট হয়েছে। তো এইটা হবে, কিন্তু আর ট্যাক্স আসার তো প্রশ্নই ওঠে না। আর ট্রান্সফার অফ শেয়ার, এটা গেল আমরা শেয়ার বাজার থেকে যে শেয়ারগুলো ক্রয় বিক্রি করি। এখন এই শেয়ার তো কোম্পানির ডিরেক্টররা পায়, একই তো। একটা হলো মার্কেটে শেয়ার ছাড়ছে, আর একটা হলো ব্যক্তিগতভাবে তারা কোম্পানির শেয়ার, তাদের জন্য এই একই নিয়ম। তারপরে ট্রান্সফার ট্রান্সফার অফ শেয়ার অফ নন লিস্টেড কোম্পানি। নন লিস্টেড কোম্পানি, লিস্টেড হলো শেয়ার বাজারে আছে, আর নন লিস্টেড হইলো শেয়ার বাজারে নাই। পার্থক্য এইটাই। মানে আমাদের যে আরজিএসসি তে রেজিস্ট্রেশন নেয় একটা লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, আর এখন তো ওপিসি, 3 ধরনের। তো এর মধ্যে ধরেন পাবলিক লিমিটেড কোম্পানি একটা লিস্টেড একটা নন লিস্টেড। লিস্টেড মানে শেয়ার বাজারে তাদের শেয়ার ছাড়ে, আর নন লিস্টেড মানে শেয়ার ছাড়ে না, পিএলসি প্রতিষ্ঠান এখন। তো এই পিএলসি যেটা নন লিস্টেড আর প্রাইভেট লিমিটেড কোম্পানি একই, ওই ডিরেক্টররা যেই লভ্যাংশ পায় সেটা এখানে আসবে। এইগুলো কম পাইবেন। ট্রান্সফার বিজনেস অর আন্ডারটেকিং, ওরকম যদি কোনো বিজনেস সেল করে যদি কোনো গেইন হয় সেটাও এখানে আসবে, কারণ বিজনেসটা তার ক্যাপিটাল অ্যাসেট, সেটাও এখানে আসবে। আদার ক্যাপিটাল গেইন, আদার অন্যান্য কোনো অ্যাসেটের যদি কোনো ক্যাপিটাল গেইন হয়ে থাকে, ধরুন ইকুইপমেন্ট বিক্রি করছে, বিক্রি করে ওইখান থেকে কোনো প্রফিট হয়েছে, সেটা এখানে আসবে। তো মোটা দাগে আপনারা এই যে ফ্ল্যাট, ল্যান্ড আর শেয়ার, এগুলো একটু বেশি পাবেন, আর এগুলো তুলনামূলক একেবারে রেয়ার, আর সবগুলোরই প্রসেস একই। দাদা আমার এখানে একটা ছোট্ট কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এই যে আদার ক্যাপিটাল গেইনে, যেটা হলো আমি বাইরে থেকে ডলার এনে, ইন্টারন্যাশনাল কোম্পানি বাইরে থেকে ডলার নিয়ে এসে কাজ করি। তো সেখানে ডলারটা যখন আমি ইন করালাম তখন ছিল 120 টাকা, কিন্তু আমি যখন ডলারটা মানে ক্যাশ এনক্যাশ করতে যাচ্ছি সেটা হলো 125 টাকা। সেখানে দেখা যায় 5 টাকা করে গেইনটা হচ্ছে। এটা কি এখানে কোনোভাবেই করে নাকি? লিকুইড ক্যাশ তো আর ক্যাপিটাল অ্যাসেটে বলা চলে না। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। ডলারটা এটা ক্যাপিটাল অ্যাসেট না, কাজেই এটা ওটা আপনি আদার্স ইনকামে দিতে পারেন, আদার্স ইনকাম। বুঝাতে পেরেছি?
হ্যাঁ, আবার আবার থ্যাংক ইউ। এটাও হইতে পারে ধরেন এই আপনার ডলারের ওই যে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, তো ডলার অ্যাকাউন্টে আপনার কেনা ছিল 110 টাকা করে, 30শে জুন যায় হয়ে গেছে 125 টাকা। আপনার $1,000 আছে, $1,000 মানে 15 টাকা করে বাড়া মানে 1.5 লাখ টাকা বেড়ে গেছে। তো আপনি যখন এই অ্যাসেট পাশে বসাবেন, তার ভ্যালু তো এখানে কি বসাবেন, 1.5 লাখ, এই কারেন্ট রেটই তো বসাবেন নাকি পুরাতন রেট বসাবেন? খুব স্বাভাবিক, এখানে আপনি কারেন্ট রেট বসাবেন 15 লাখ টাকা। তো 15 লাখ টাকা যখন বাড়াবেন, আগে আগে ছিল এখানে ধরেন 1 লাখ, এই 11,50,000 টাকা বা 13,50,000 টাকা, এখন হয়ে গেল 15 লাখ টাকা। তখন 1.5 লাখ টাকা আপনার বেশি হইতেছে না, এটা যদি ইনকাম না দেখান তাহলে তো মিলবে না, তাহলে অন্য অ্যাসেটের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা আবার ইনকাম দেখাইতে হবে। সেই ইনকাম হতে পারে 28। ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ইনকাম। আচ্ছা আচ্ছা। মানে আপনার যে প্রশ্ন, এটা দুইটারই কিন্তু দুইটা ঘটনাই ঘটতে পারে। আপনার ডলার থাকতে পারে, আবার ডলার বিক্রিও করে দিতে পারেন, দুইটা ঘটনাই ঘটতে পারে। তো দুইটার দুই দিকে চলে যাবে। আপনার যখন ব্যাংকে থেকে থাকে সেটা আপনার ইন্টারেস্ট ইনকাম, অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে ইনকাম। আর যদি আপনি কনভার্ট করে ফেলেন, সেটা আসলে আদার্স ইনকামই দেখাইতে হবে, কারণ ওটা ক্যাপিটাল অ্যাসেট না। ওকে, থ্যাংক ইউ। ওকে, আর কোনো প্রশ্ন? ছোট টপিকস, কিন্তু আলোচনার অভাব নেই। দাদা, জি, বলছিলাম যে জমির অর্থাৎ যে সোর্সটা কেটে নেবে ওইটাই হচ্ছে ফাইনাল ট্যাক্স, তাই তো? একদম, যদি কিন্তু বাড়তি না থাকে। বল, আচ্ছা, যদি এক্ষেত্রে দেখা গেছে যে আমি একটা ঝামেলায় পড়ছিলাম যে মৌজা ভ্যালু যেটা দেখালেন, হুম, মৌজা ভ্যালুর সাথে আপনার সোর্স কাটার মিল নাই, মৌজা ভ্যালু অনুযায়ী ট্যাক্স পাইছে। এটাতে অসুবিধা হবে না, কারণ ওইখানে যে এটা পেমেন্ট হয়েছে, আহ, এইটা আপনি দলিলের উপরে দেখে এটা প্রুভ করে নিন, অথবা ওই চালানটা তোলা যায়, হ্যাঁ, ওনারা ওই যে 1-2 দিন পরে জমা দেয়, আপনি কিছু টাকা খরচ করে তাদের কাছ থেকে আবার ওটা মানে চালানটা নিতে পারবেন। না যে ঠিকই 500 আছে, টাকা কিন্তু ওই 1,000 টাকা সময় খরচ আমাকে করে। আমাকে বাধ্য হয়ে ডিসি টাকা জমা দিতে, বাধ্য হয়ে দেওয়া লাগলো যে এই পরিমাণ ট্যাক্স আপনি ফাঁকি দিচ্ছেন, এই পরিমাণ ট্যাক্স না দিলেই হবে না। লাস্টে ওরা চিঠিও করে ফেলছে, কি আর করার, লাস্টে ওই টাকাটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের ঝামেলার দরকার নেই, টাকাটা দিয়ে দিলাম। কিন্তু যেটা বুঝতে পারছি যে ফাইনাল ট্যাক্স ওইটাই দলিলে যেটা দেওয়া আছে। হুম হুম বুঝতে পারছি। হুম। তো এই ক্ষেত্রে উচ্চারণের আর কোনো বিষয় আছে যে না আমরা বলতে পারি না এটাই ফাইনাল ট্যাক্স, বা এই ধরনের কোনো বিষয় আছে নাকি? মানে ওইটা দেখালে আর? না, ওইটা দেখাইলে এনাফ, আর কিছু লাগবে না। ও আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। ওকে, দাদা ফ্ল্যাট ঠিক। বিক্রয়ে তো ফ্ল্যাটে তো আহ, যে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে ফ্ল্যাটের স্কোয়ার ফিটে, আবার ওই পরিমাণ ভূমি নেই, আবার পার্কিং স্পেস। তো এটা এখান থেকে মানে শুনেছি। অ্যাসেটের পার্ট তো, এটা তো অ্যাসেটের পার্ট নাকি, না এই রেভিনিউর পার্টের কথা বলতেছেন? না, এটা বলতেছি মানে আমি শুনেছি আর কি, মানে ডাক্তাররা বেশি মানে হোয়াইট মানি করে ফ্ল্যাট থেকে। এটা দাদা কিভাবে করে? মানে কম মূল্যে কিনে কি বেশি মূল্যে বিক্রয় করা এরকম? আচ্ছা, এটা অন্যদিন আলোচনা করবো না, এটা এই অ্যাসেট পার্টে গেলে এটা বেশি আলোচনা হবে, এটা অন্যদিন করবো না। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ, আজকের জন্য গুড নাইট। স্যার, একটা একটা অডিটের ইয়ে আছে, প্রশ্ন এরকম যে এক ব্যক্তি পার্সোনাল একটা লোন দেখাইছে, তো এখন পার্সোনাল লোন যে দেখাইছে, সে তো কোনো টি নাম্বার ব্যবহার করে নাই, কোনো ব্যক্তির নাম দেয় নাই, এটা ম্যানুয়াল পদ্ধতিতে করা ছিল ট্যাক্স ফাইলটা। এখন এসে অডিটে যখন করছে, তো এই পার্সোনাল লোনটা কিভাবে শুরু করতে পারি, অর্থাৎ আয়কর অফিসে ফাইল জমা দেওয়ার কত সময় টাকা? এটা কোন ডকুমেন্টস আমি শুরু করতে পারি? কত টাকা? 15 লাখ টাকার মতো স্যার। এটা ধরেন 4 জনের নাম দিয়ে দিবেন যাদের টিআইএন নাই। জি, ওই যে ডকুমেন্টস দিব স্যার, ওটা ওটা কি কি ডকুমেন্টস হতে পারে মানে? না, ধরেন ওইখানে তো যদি ম্যানুয়াল রিটার্ন দিছে না অনলাইন রিটার্ন দিছে, ম্যানুয়াল। ম্যানুয়াল যেহেতু দিয়েছে তাহলে শুধু লেখা আছে পার্সোনাল লাইবিলিটি 15 লাখ, মানে কার কার জি এটা লেখা নাই। তো আপনি তখন হইলো জি ওইখানে একটা ব্যাখ্যা দিয়ে দিবেন যে ওই ভাই বোন বউ
এরকম 4 জনের নাম দিয়ে দিবেন, যেহেতু আইনে বলা আছে 5 লাখের বেশি নিলে ব্যাংকিং চ্যানেলে নিতে হবে। তো জি নিজের ভাই বোনের নাম দিলে যদি তাদের টিআই না থেকে থাকে, এটা মনে রাখেন যে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে, এই হলো তাদের লিস্ট, ক্যাশ নেওয়া হয়েছে, জি জি এরকম দাদা ব্যাখ্যা এক্ষেত্রে দিবেন। জি কি স্ট্যাম্প লাগবে না? ওই যে স্ট্যাম্পে ওনারা দিছে এরকম লিখিত লাগবে না না? না না, লিখতে লাগবে না, না না, ওটা লাগবে না। এটাই, থ্যাংক ইউ স্যার, লিখিত রাখবে কিনা এটাই জানা ছিল আমার। আমি থ্যাংক ইউ শেষ স্যার। কোশ্চেনটা করতে চাচ্ছি। হ্যালো হ্যাঁ, দাদা, শেষ কোশ্চেনটা করতে চাচ্ছি। বলেন। সেটা হলো এই যে আমরা যে এমপ্লয়ীদের ট্যাক্স দিচ্ছি, সেখানে এমপ্লয়ি যে কার কিনে, কারের সাথে যে একটা ট্যাক্স ইয়ারলি ট্যাক্স কেটে রাখে, সেটা কি অ্যাডজাস্টেবল হইতো নাকি? অবশ্যই অ্যাডজাস্টেবল। হ্যাঁ, ওই টাকা কম রেখে তারপরে বাকি টাকা কাটবেন। মোটরসাইকেল এগুলা যা কিছু আছে সব অ্যাডজাস্টেবল না? মোটরসাইকেলের উপর কোনো অ্যাডভান্স ট্যাক্স নাই। মোটরসাইকেল নাই, এই যে প্রাইভেট কার, শুধু গাড়ি। প্রাইভেট কার আর তারপরে হইলো নোহা, এই দুইটা। নোহা, এই দুইটা। থ্যাংক ইউ। ঠিক আছে।